অনেকেই জয়েন করেছে এবং সময়ের সাথে সাথে আরো অনেকেই জয়েন করবে আমাদের সাথে আশা করি। তো আসসালামু আলাইকুম, সবাইকে এনটেকের পক্ষ থেকে আজকের আয়োজিত ওয়েবিনারে স্বাগতম এবং আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের আলোচনার বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক, মাস্টারিং ডেভসেকঅপস উইথ এডব্লিউএস। বর্তমান সময়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং অপারেশনাল নিরাপত্তা একটি অপরিহার্য অংশ। ঠিক সেই জায়গাতেই ডেভসেকঅপস আমাদের সামনে নিয়ে এসেছে একটি আধুনিক দৃষ্টিভঙ্গি যা ডেভেলপমেন্ট, অপারেশন এবং সিকিউরিটিকে একত্রিত করে। এডব্লিউএস এর মতো শক্তিশালী ক্লাউড প্ল্যাটফর্মের সাথে ডেভসেকঅপস শিখে নেওয়া আমাদের কেরিয়ারের আরো সমৃদ্ধ করবে এবং পেশাগত দক্ষতা বাড়াতে সাহায্য করবে। আজকের সেশন পরিচালনা করবেন আমাদের একজন অভিজ্ঞ ও প্রখ্যাত প্রশিক্ষক, জনাব জাকির হোসেন। তিনি দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে কাজ করেছেন এবং তার বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান আজ আমাদের সবার জন্য হবে অত্যন্ত মূল্যবান। আমরা আশা করি এই সেশনের মাধ্যমে আপনারা ডেভসেকঅপস এর মূল ধারণা, বাস্তব প্রয়োগ এবং এডব্লিউএস এর ব্যবহার সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা আমাদের সম্মানিত প্রশিক্ষক জনাব জাকির হোসেনের মাধ্যমে আজকের সেশনটি সম্পর্কে আরো বিস্তারিত জানি এবং সেশন চলাকালীন সময়ে বা এর পরবর্তী সময়ে আপনাদের মাঝে যত প্রকার প্রশ্ন বা যত প্রকার জানার যেসব বিষয়াদি আছে সেগুলো আপনারা প্রশ্ন উত্তর পর্বে আমাদের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন। তো আমি জাকির হোসেন ভাইকে অনুরোধ করছি আজকের সেশনটি পরিচালনা করার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। সবাইকে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ। অবশ্য অনেকেই ইন্ডাস্ট্রিতে আছেন, জবে আছেন অথবা ফ্রেশার, কষ্ট করে আজকে এই অনলাইন মিটিংয়ে জয়েন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। সো আমরা মনে হচ্ছে যে ফার্স্টেই পরিচয় পর্বটা একটু নেওয়া ভালো, কোথায় আমরা কিভাবে আছি, কিভাবে কাজ করছি। ওকে, সো প্রথমে আমারটা দিয়েই শুরু করি। আমি মোহাম্মদ জাকির হোসেন। আমি বেঞ্চ স্টেশন 23-তে আছি এখন, সিনিয়র ডেভঅপস ইঞ্জিনিয়ার 2 লেভেলে। অ্যান্ড আমি এখন আসলে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করি, ফরেন প্রজেক্ট প্লাস লোকাল প্রজেক্টেও কাজ করি। সো যেহেতু বেঞ্চ স্টেশন রিসোর্স সেল করে অ্যান্ড অগমেন্টেড রিসোর্স প্রজেক্টের বেসিসে তারা ইনভলভ করে, সো ভ্যারিয়াস প্রজেক্টে কাজ করার স্কোপ আমাদের হয়। সো সেই অ্যাঙ্গেল থেকে আমি ট্রাই করব যে আপনাদেরকে ইন্ডাস্ট্রি লেভেলের যে গুড প্র্যাকটিসগুলো আছে ডেভসেকঅপসের অ্যাঙ্গেল থেকে, এটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যেভাবে আসলে কালচার বিল্ড করা হয় এবং ফলো করা হয় সেগুলো নিয়ে ডিসকাস করার জন্য। সো আপনারা অনেকেই জয়েন করেছেন, সো হ্যাপি টু হিয়ার ফ্রম ইউ। অ্যান্ড আমি আসলে জানতে চাই যে জানাটা দরকার কে কোথা থেকে জয়েন করেছেন, কাইন্ডলি আপনারা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। Yeah. আমার নাম আব্দুল্লাল ফয়সাল। আচ্ছা। আমি দক্ষিণ কোরিয়াতে জব করি। রিসেন্টলি দেশে আসার প্ল্যান করতেছি। Good. সে উদ্দেশ্যে এটাতে জয়েন করা, কি করা যায় দেশে গিয়ে। Okay, fine. Thank you. থ্যাংক ইউ। Thank you. Yeah, thank you. Okay, next. আসসালামু আলাইকুম। Welcome. Thank জি, you. আমি নাজমুল হুদা। আমি কাজ করছি ডেভেলপমেন্ট সেক্টরে এমআইএস হিসেবে। তো বেসিক্যালি ডেভসেকঅপস নিয়ে আমারও একটু কিউরিওসিটি আছে যে কিভাবে এটা শেখা যায়, এবং যেহেতু আপনারা এটাতে কোর্স করাচ্ছেন, আজকের কোর্সটা এই জন্যই অ্যাটেন্ড করা। থ্যাংক ইউ। Thank you. Thank you. Yes. জি, সালামু আলাইকুম। আমি তৌহিদ চৌধুরী, আমি ইউএসএ থেকে। আমার অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড বলতে আমি কিউএ অটোমেশনের কোর্স করেছিলাম, বাট অনেক ট্রাই করার পর আমি কোনো জব পাই নাই অ্যাকচুয়ালি, অনেস্টলি। সো আমি চাচ্ছি যে এখন যেহেতু কিউএ এর মার্কেট খুবই খারাপ, সো ডেভঅপসে মুভ হবো। সো এর জন্য আর কি কোর্সটা করতে চাচ্ছি।
ওকে, ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা। আমার নাম হচ্ছে রুবেল। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমি ওই কুইকলিতে একজন নক ইঞ্জিনিয়ার হিসেবে আছি, মানে রবির থার্ড পার্টি। ওকে, এখন আমি এই যে চাইতেছি কি, মানে টেলিকম সেট থেকে আপনার এই ডেভঅপসে মুভ করতে চাইছি। ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড। জি, নেক্সট যদি থাকে। ওকে, আর কেউ আছেন? আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান মারুফ। আহ, আমি V2 টেকনোলজিস লিমিটেডে ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। সো আপনাদের এই কোর্সটা হচ্ছে আমি এক বড় ভাইয়ের মাধ্যমে, মিজান ভাইয়ের মাধ্যমে পাই। সো এই সম্বন্ধে জানতে পারি। সো আমার খুব ইন্টারেস্ট হয় যে ডেভসেক অফ কোর্সটাতে হয়তোবা নতুন কিছু শিখতে পারবো, জানতে পারবো। তো দ্যাটস ওয়াই আমি এই ওয়েবিনারে জয়েন করলাম। তো আশা করি নতুন কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে। দেন আমরা মুভ করতে পারি। ওকে, সো এটা বেসিক্যালি যদিও আমরা AWS এর কথা এখানে বলছি, বাট ডেভঅপস তো আসলে একটা বিগ প্ল্যাটফর্ম আমি মনে করি। সো আর আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে একটা প্রচলিত ধারণা আছে যে ডেভঅপস আসলে সব করে। ইভেন আমাদের ইন্ডাস্ট্রি তো তাই করে এখনো। সো এই জন্য ডেভঅপস যারা হচ্ছে তাদের অ্যাকচুয়ালি মাল্টিপল অ্যাঙ্গেল থেকে আসলে নলেজ থাকতে হয়, থাকা প্রয়োজন। সো ডেভঅপস এবং ডেভসেকঅপস যদি বলি, এখানে জাস্ট সিকিউরিটি পার্টটা অ্যাড হচ্ছে, যার কারণে এটা ডেভসেকঅপস হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি তো আমার পরিচয় দিয়েছি। সো আমরা নেক্সট প্রসিড হই ধীরে ধীরে। সো এই কোর্সটি মূলত আসলে যারা আপনারা আছেন সবাই অ্যাডপ্ট করতে পারবেন এবং সবাই এখান থেকে আসলে লার্নিং করতে পারবেন। ডেভঅপসে মুভ করার স্কোপ ক্রিয়েট হতে পারে বেসিক্যালি যারা আইটি প্রফেশনাল এবং যারা এখন তো আসলে ডেভঅপসের একটা গুড ফিল্ড, যার কারণে সবারই ইন্টেন্স থাকে ডেভঅপসের দিকে মুভ করার। আর যেহেতু ক্লাউড প্ল্যাটফর্ম চলে এসেছে, এর জন্য অনেকের ইন্টেন্স যে আসলে ক্লাউড শেখার, ক্লাউড সার্ভিসেসগুলো নিয়ে কাজ করার। এবং আরেকটা ভাস্ট থিংস হচ্ছে, যখন ক্লাউডকে আপনি অ্যাডপ্ট করে ফেলবেন বা ক্লাউডের নলেজ যখন আপনার এসে যাবে, শুধু সেটা মানে আপনার স্কোপটা লোকালেই থাকবে না, সেটা ওয়ার্ল্ডেও একটা আপনার স্কোপ তৈরি হয়ে যাবে যদি সেভাবে অ্যাডপ্ট করতে পারেন, নিজেকে এনরোল করা যায়, নলেজ আর্ন করা যায়। সো জার্নিটা ছোট না, জার্নিটা অনেক বড় অ্যাকচুয়ালি আসলে। যদিও মনে হবে না আসলে এই এতটুকু শিখলে হবে, আমি সেটা বলবো না, বাট শেখাটা অনেক বিগ আর কি। আসলে ক্লাউড প্ল্যাটফর্মটা বিশেষ করে অনেক বড়। এখানে শুধু লার্নিং আর লার্নিং অ্যাকচুয়ালি, আপনি শিখে শেষ করতে পারবেন না ট্রুলি। সো যাদেরই ইন্টেন্স যারা আসবেন, সো মাইন্ডসেট থাকতে হবে অনেক স্টাডি, আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে। মূলত এখন যারা মুভ করতে চাচ্ছেন তাদের ইনভেস্টমেন্টটা হচ্ছে টাইম, দ্যাটস ইট, আর কিছু না। সো যত বেশি টাইম দিবেন নিজেকে স্টাডিতে, তত আপনার ক্যারিয়ার আসলে ডেভেলপ হবে এবং আপনার আইডিয়া ক্লিয়ার হবে। ওকে, সো এখানে যারা ডেভেলপমেন্টের অ্যাঙ্গেল থেকে আসতে চাচ্ছে ডেভঅপসে, যারা ডেভেলপমেন্ট অ্যাঙ্গেল থেকে আসতে চাচ্ছে তাদের তো আসলে ডেভেলপমেন্ট নলেজ আছে খুব ভালো। সো সেক্ষেত্রে তাদের ব্যারিয়ারটা কোথায় আসলে ডেভঅপসের রোল প্লে করার? তাদের ডেভঅপসের রোল প্লে করার একটাই ব্যারিয়ার, সেটা হচ্ছে তারা নেটওয়ার্কিংয়ে আসলে উইক থাকে বেসিক্যালি, সার্ভার ম্যানেজমেন্ট, লিনাক্সের প্ল্যাটফর্মগুলো হ্যান্ডেল করা, হ্যাঁ। সো ট্রাফিক হ্যান্ডেল করা, একটা বিগ অ্যাপ্লিকেশনের বা বিগ ট্রাফিক যদি বলি আমি, কনকারেন্ট ট্রাফিক অনেক, এই জায়গার অ্যাঙ্গেল থেকে তাদের গ্যাপ থাকে, যেহেতু তারা ডেভেলপমেন্টে আছে। আবার যারা অনেক লিনাক্স সার্ভার চালাইছে অথবা যারা অনেক প্ল্যাটফর্ম ম্যানেজ করেছে, হ্যাঁ, অনেক সার্ভার হ্যান্ডেল করেছে, যাদের এই এক্সপিরিয়েন্সটা আছে, তাদের আবার একটু ডেভেলপমেন্টের জায়গায় একটু গ্যাপ আছে। তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যারা আছে তাদের সাথে কোলাবোরেটিভ হয়ে কাজ করতে গেলে তারা একটু প্রবলেম ফেস করে, বিকজ
কিছু কিছু কিওয়ার্ড আছে, কিছু কিছু টার্মস আছে আসলে ডিফারেন্ট, সফটওয়্যারের ক্ষেত্রেও ডিফারেন্ট, এবং আমি যদি বলি নেটওয়ার্কিং এর পার্টের ক্ষেত্রেও ডিফারেন্স। সো এই জন্য একটু কোলাবোরেটিভে প্রবলেম হয়ে যায় অনেক সময়, যদি জানা না থাকে আর কি। বাট সেক্ষেত্রে যাদের বোর্ডটাই জানা আছে তারা আসলে একটা গুড অ্যাডভান্টেজেস পায়, হ্যাঁ এক্ষেত্রে। যারা সাইবার সিকিউরিটি আছে তারা আসলে বেসিক্যালি সিকিউরিটি নিয়েও তাদের বেশি সময় দিতে হয়, সিকিউরিটিটাও অনেক বিশাল একটা পার্ট এখানে। বাট ডেভ সেকপসের ক্ষেত্রে আসলে স্পেসিফিক কিছু সিকিউরিটির জায়গায় কাজ করতে হয়, যেহেতু এটা সফটওয়্যারের ডেভেলপমেন্ট নিয়ে কাজ এবং লাইফ সাইকেল ম্যানেজমেন্ট নিয়ে কাজ, ইনফ্রাস্ট্রাকচারের সিকিউরিটি নিয়ে কাজ। সেক্ষেত্রে কিছু স্পেসিফিক সিকিউরিটির এখানে প্রাধান্য দেওয়া হয়। আচ্ছা, সো এবং যারা ডেভঅপসে আসলে কাজ করতে চায় বা ডেভসেকপসে কাজ করতে চায়, তাদের কিছু টুলস নিয়েও কাজ করা লাগে, সেই টুল সম্পর্কে তাদের আইডিয়াটা দরকার। আচ্ছা, সো আমি যদি নেক্সট যাই, তাহলে এখানে প্রি রিকুইজিটস হিসেবে কি কি চলে আসে, তাহলে এটা ডেভঅপস বলি বা ডেভসেকপস বলি, তারা যদি আসলে ডেভঅপসকে অ্যাডপ্ট করতে চায় তখন তাদের আসলে এই নলেজগুলো দরকার। ভার্চুয়ালাইজেশন তো আসলে বেশ কিছু ভার্চুয়ালাইজেশন আছে, শুধু ক্লাউড ভার্চুয়ালাইজেশনই না, ক্লাউডও একটা ভার্চুয়ালাইজেশন। ক্লাউড প্রোভাইডার যারা তারা তাদের ভার্চুয়ালাইজেশনকে হ্যান্ডেল করে, এবং আমাদের অন প্রেমিসেস ভার্চুয়ালাইজেশনও থাকে, হাইপার-ভি, তারপর হচ্ছে ESXi হোস্ট, কেমো, KVN। সো এইগুলো দিয়েও ভার্চুয়ালাইজেশন করা হয় অ্যাকচুয়ালি। সো প্ল্যাটফর্ম অনুযায়ী ডিফারেন্ট কিভাবে আপনি হ্যান্ডেল করবেন। ওকে, যদি ESXi হয় তাহলে ESXi VM গুলো কিভাবে আসলে ম্যানেজ করতে হয় vCenter দিয়ে, তখন দেখা যাচ্ছে যে ESXi ম্যানেজ করা লাগে ক্লাস্টারিং করে। আবার ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে তো আসলে যেমন AWS এর ক্ষেত্রে যদি আমি ডিসকাস করতে যাই, তখন তাদের বিভিন্ন ধরনের সার্ভিস আছে, রিসোর্স পুল আছে, সেগুলোকে কিভাবে ইউটিলাইজ করতে হবে সেগুলো নলেজ দরকার আসলে। আর যেহেতু ক্লাউড আমরা ইউজ করি, এখানে কস্ট একটা ভ্যারি ফ্যাক্ট, সো কস্ট অপটিমাইজেশন কিভাবে করতে হয় সেটারও খুব ভালো নলেজ দরকার আসলে। রিয়েল লাইফ প্রজেক্ট যখন আমরা হ্যান্ডেল করতে যাব, তখন প্রথমেই আমাদের চলে আসবে আসলে একটা, লাইক আমি যদি এক্সাম্পল দিই, আমি একটা অর্গানাইজেশনে জব করি এবং তারা হচ্ছে প্রজেক্ট আমাদের যেমন ব্রেন স্টেশন 23 মতো, তারা প্রজেক্ট বাইরে থেকে নিয়ে আসে বা প্রজেক্টের স্কোপ বুঝে, তখন ক্লায়েন্ট ফার্স্ট তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে, তারা রিকোয়ারমেন্ট প্লেস করে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তাদের কাছে। তারা আসলে সফটওয়্যার সিস্টেমটাকে ডিজাইন কিভাবে করবে বেসড অন বিজনেস ভ্যালু, অ্যান্ড দেন আমাদের কাছে, আমরা যারা ক্লাউড হ্যান্ডেল করি বা আমরা যারা ডেভঅপস আছি, তখন আমাদের কাছে আসে আসলে এই সফটওয়্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছেন তাদেরকে আসলে তারা আমাদেরকে একটা আইডিয়া দেয় যে এইভাবে এভাবে আমাদের সার্ভিসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। তখন আসলে কোন কোন সার্ভিসগুলো লাগবে সেটা আসলে ডেভঅপস আইডেন্টিফাই করে। ওকে, অ্যান্ড দেন এই সার্ভিস, ক্লাউডের অনেকগুলো সার্ভিস আছে সিমিলার, ঠিক আছে। আপনি একটা অ্যাপ্লিকেশন মানে AWS এর VM এ হোস্ট করতে পারবেন, আপনি একটা অ্যাপ্লিকেশনস ইলাস্টিক বিনস্টকে হোস্ট করতে পারবেন, যেটা AWS এর একটা সার্ভিস। আপনি একটা অ্যাপ্লিকেশন AWS লাইট শেল আছে সেখানে হোস্ট করতে পারবেন, AWS অ্যাম্পলিফাই আছে যেখানে হোস্ট করতে পারবেন। কিন্তু বাট আসলে কোনটা বেস্ট হয়ে কোনটা কস্ট এফেক্টিভ সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং ক্লায়েন্টকে একটা অ্যাপ্রোচ করতে হবে। সো এটা হচ্ছে আসলে ক্লাউড কম্পিউটিং যখন আমরা AWS যখন শেখানো হয় বা AWS নিয়ে যারা কাজ করে তারা এই বিষয়গুলো তাদের জানতে হয়। সো এবং ডেভঅপস যারা রোল প্লে করে তাদের আসলে লিনাক্স একটু ভাস্ট নলেজ লাগবে, কারণ মোস্ট অফ দ্য কেজেস অ্যাপ্লিকেশনগুলো লিনাক্স বেস, উইন্ডোজে হোস্ট করা হয়, বাট লিনাক্স আসলে যারা খুব ভালো জানে তাদের ক্ষেত্রে একটা গুড অ্যাডভান্টেজেস হচ্ছে তারা ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করতে পারে। ওকে, তো সেক্ষেত্রে লিনাক্সের নলেজটা আসলে অনেক দরকার। অ্যান্ড যাদের প্রোগ্রামিং নলেজ নাই, ধরলাম একেবারেই নাই, বাট যাদের আসলে ডেভঅপসে শিখতে চাচ্ছে, সো সেক্ষেত্রে আমি বলবো যে তারা ডেভঅপস এবং ডেভসেকপস নিয়ে কাজ করতে পারবে, বাট স্ক্রিপ্টিং এবং
এবং যদি প্রোগ্রামিং কনসেপ্ট থাকে, লাইক তাদের বিজনেস কোড লিখতে হবে না, বিজনেস লজিক লিখতে হবে না, আমার ব্যাকএন্ড প্রিপেয়ার করতে হবে না, ব্যাকএন্ড লজিক লিখতে হবে না, বাট যাদের আসলে প্রোগ্রামিং এর কিছু কনসেপ্ট জানা আছে, লাইক আমার কন্ডিশন কিভাবে কাজ করে, ফাংশন কিভাবে কাজ করে, আমি ভ্যারিয়েবল কিভাবে অ্যাসাইন করতে পারি, ওকে, সব প্রোগ্রামিং কনসেপ্টের লজিক কিন্তু কনসেপ্ট সিমিলার, ঠিক আছে। আমি যদি ইফ এলস কন্ডিশন বলি, সেটা সিতে যেরকম লজিক, পাইথনও হয়তো সিনট্যাক্স ডিফারেন্ট, কিন্তু বাট লজিক একটাতে বুঝলে আপনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সেটা ধরা যায়। সো লিনাক্সের ক্ষেত্রে আসলে বেস স্ক্রিপ্টিং যারা ভালো জানে তাদের একটা গুড অ্যাডভান্টেজেস থাকে ডেভঅপসের রোল প্লে করার, অটোমেশনের ক্ষেত্রে আর কি। কারণ ডেভঅপস আসলে বেশি ফোকাস করে অটোমেশন, অটোমেট জিনিসটা আসলে হিউম্যান এররও কমায়, প্লাস হচ্ছে আপনার টাইমকে সেভ করে। এর জন্য আমি মনে করি ডেভঅপসের একটা গুড মানে রোল হচ্ছে অটোমেশন। সো গুড অটোমেশন তখনই করা যাবে যখন আমার আসলে বেস স্ক্রিপ্ট নলেজটা জানা থাকবে। আমার যদি পাইথন খুব ভালো জানা থাকে, আমি অটোমেশনে খুব ভালো করতে পারবো, ওকে। আর নেটওয়ার্কিং এর ফান্ডামেন্টাল, নেটওয়ার্কিং ডিপ এখানে লাগবে না, বাট আমার আইপি কনসেপ্ট লাগবে। আইপি কনসেপ্ট মিনস হচ্ছে সিআইডিআর ব্লক কিভাবে মানে এগুলো অ্যারেঞ্জ করে, একটা সিআইডিআর ব্লক কিভাবে নিলে আসলে কতগুলো আইপি পাওয়া যায়, এই কনসেপ্টগুলো আসলে একটু থাকলে বেটার। তো এই জিনিসগুলো আসলে ডেভঅপস যারা প্লে করবে, ডেভসেকঅপসেই বলি আমি, বহুত ক্ষেত্রেই লাগবে, থাকলে তারা আসলে ডেভঅপস একটা ভালো রোল প্লে করতে পারবে মার্কেটে। আচ্ছা, সো আমরা আসলে ডেভঅপস জানি অলরেডি যে ডেভঅপস কি, ডেভসেকঅপস। ডেভসেকঅপস হচ্ছে আসলে অ্যাডভান্স একটা, এখানে সিকিউরিটির পার্টটা এখানে ইনক্লুডের কারণে ডেভসেকঅপস চলে আসছে, আগে তো ডেভঅপস ছিল। তো ডেভঅপস বেসিক্যালি হচ্ছে একটা অর্গানাইজেশনের একটা কালচার বিল্ড করে, যেখানে আসলে ডেভেলপমেন্ট টিম এবং অপারেশন টিম বহুত কম্বাইনলি কোলাবোরেটিভলি কাজ করে একটা প্রোডাক্টকে ইউজারের এন্ডে পৌঁছে দেয় এবং লাইফ সাইকেল হ্যান্ডেল করে ডেভঅপস। লাইফ সাইকেলটা কি হচ্ছে, যে কোনো সময় কোনো রিলিজ যদি আমার দিতে হয় ইউজার এন্ডে, সেই রিলিজটাকে প্রোভাইড করা, পৌঁছে দেয়া, সেগুলোকে হ্যান্ডেল করা, ওকে, অ্যান্ড দেন সার্ভারগুলোকে হ্যান্ডেল করা। যখন একটা রিলিজ চলে গেছে প্রোডাকশনে, তখন আসলে কোনো বাগ ক্রিয়েট করছে কিনা, অপারেশনাল কোনো হ্যাম্পার হয়েছে কিনা, বিফোর দ্যাট আসলে রিলিজ যাওয়ার আগে কিছু টেস্টিংয়ের ম্যাটার থাকে সফটওয়্যার লাইফ সাইকেল ম্যানেজমেন্টে, সেই টেস্টিংগুলো প্রপারলি হয়েছে কিনা, নোটিফিকেশনগুলো আসলে প্রপারলি প্লেস হয়েছে কিনা, এই জিনিসগুলোর একটা কালচার ডেভঅপসের থ্রুতে প্লে করা হয় একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। বাংলাদেশের ম্যাক্সিমাম সফটওয়্যার ইন্ডাস্ট্রি এই রোলটা প্লে করা বা এটা অ্যাডপ্ট করার চেষ্টা করতেছে, অনেক অর্গানাইজেশনই এখন করে ফেলতেছে। মোস্ট আগে তো আসলে এইগুলো ডেভঅপস দিয়ে ম্যানেজ হতো না। আগে যেভাবে ম্যানেজ হতো যে আমার একটা সিঙ্গেল ইনস্ট্যান্স, সেখানে আমরা আসলে একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করতে গেলে তখন ওই অ্যাপ্লিকেশনের বিভিন্ন ডিপেন্ডেন্সিস, লাইব্রেরিজ আমাকে ওএস লেভেলে দিতে হয়, কনফিগার করতে হয়, অ্যাপাচি এনজিএনএস কনফিগার করতে হয়। সো নানান অনেক ধরনের ডিপেন্ডেন্সিস কনফিগারেশন চলে আসে। কিন্তু ডেভঅপস আসার কারণে আসলে অনেক কিছু পোর্টেবল হয়ে গিয়েছে, ইজি টু হ্যান্ডেল অ্যান্ড ফাস্টার রিলিজ, এই জিনিসগুলো ম্যানেজ হয় ডেভঅপসের থ্রুতে। এই জন্য আসলে ডেভঅপসটা এখন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে খুব পপুলার। সো এইটা বেসিক্যালি আর কিছুই না, জাস্ট হচ্ছে এখানে ডেভঅপস এবং মার্কেট প্রচলিত অনেক টুলস আছে। এখানে তো আসলে সবগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারবো না, বা এখানে সব নলেজও আমার নাই ডিসকাস করার। সো আমরা পপুলার অনেক টুলস যেগুলো আসলে ইন্ডাস্ট্রিতে ইউজ হয় এবং মার্কেটও অনেক পপুলার, সেগুলো নিয়ে আমরা একটু গো থ্রু করবো এবং আমাদের ল্যাব হ্যান্ডসন সামনে ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব। ওকে, সেটা আমি হয়তো বলে ফেলেছি অলরেডি যে ডেভঅপস ইজ এ কালচার। সো এখানে বলার তেমন কিছু নাই। সো আমরা এখানে যেটা করি, ডেভেলপমেন্ট টিম তারা হচ্ছে কোড ডেভেলপ করে, ওটা টেস্টিংয়ের জন্য ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে তারা ডিপ্লয় দেয়, তাহলে এই ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ডেভঅপসকে রেডি করে দিতে হবে। ওকে, সো
আমরা যদি সেটা একটা অ্যাপ্লিকেশনকে ডকারাইজ করি, ডকার ইমেজ রেডি করি, সেই ইমেজকে যদি আমরা ডিপ্লয় দিতে চাই, তো এগুলো আসলে ডেভেলপমেন্ট টিম দেখে না, এগুলো ডেভঅপসের হ্যান্ডেল করতে হয়। সো একদম ফার্স্টে হচ্ছে ডেভেলপার কোড স্টার্ট করবে, ডেভেলপমেন্ট শুরু করবে টিম। দেন তারা হচ্ছে আমাদেরকে বলে দিবে, ডেভঅপস টিমকে বলে দিবে যে আমার এনভায়রনমেন্ট লাগবে। তখন তাদের কাছ থেকে আসলে রিকোয়ারমেন্টটা জানতে হবে। এখন আমি কিসের ভিত্তিতে আমি একটা প্ল্যাটফর্ম রেডি করব। সো একটা অ্যাপ্লিকেশন হোস্ট করতে গেলে বা আমার হচ্ছে কম্পিউটারে লঞ্চ করতে গেলে এখানে অনেক কিছু ম্যাটার চলে আসে আসলে। লাইক একটা অ্যাপ্লিকেশন তো শুধু আমার স্ট্যাটিক ফাইল না, এখানে অনেক ডাইনামিক কন্টেন্ট থাকে, এখানে ডেটাবেস ফাংশন থাকে, ব্যাকএন্ড লজিক থাকে, অথবা দেখা যাচ্ছে যে এখানে আরো অনেক ধরনের অপটিমাইজেশন করার জন্য ক্যাশিং মেকানিজম থাকে, অথবা অনেক বড় ধরনের ট্রাফিক হ্যান্ডেল করার জন্য কিউ ম্যানেজমেন্ট থাকে। ওকে, সো তখন আমাদেরকে আসলে ডেভঅপস টিমকে ডেভেলপমেন্ট টিমের সাথে বসতে হয়। এ, তুমি তোমার অ্যাপ্লিকেশনকে হোস্ট করবা, আসলে তোমার রিকোয়ারমেন্টটা, তখন কিন্তু আমার ওই সফটওয়্যার সিস্টেমটাকে বুঝতে হয় ডেভঅপস টিমকে। এখন এই সফটওয়্যার সিস্টেমটাকে বোঝার জন্যই তার আসলে সফটওয়্যার একটা একটা সিস্টেম কিভাবে কাজ করে, ঠিক আছে, সেই কাজটাকে বুঝতে হবে, মানে সেই ফাংশনগুলোকে বুঝতে হবে। যেমন একটা অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড থাকে, একটা অ্যাপ্লিকেশনের ব্যাক এন্ড থাকে। সো ব্যাক এন্ডের লজিক থাকে, ডেটাবেস থাকে। ওকে, তো বিফোর deploying the development infrastructure readiness, তো ফার্স্ট অফ অল আমাদেরকে সফটওয়্যার ডিজাইনটা তাদের কাছ থেকে বুঝতে হবে। ডেভেলপমেন্ট টিম কিন্তু সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন রেডি করে, কে কার সাথে টক করবে, কিভাবে হবে। একটা ফ্রন্ট এন্ডের অনেকগুলো মানে ফাংশনালিটিস থাকতে পারে, ঠিক আছে, যেমন একটা প্রোডাক্ট সাইট বা ই কমার্স সাইট। সো ফ্রন্ট এন্ড, একটা ফ্রন্ট এন্ড যদি আমার রিয়েক্ট দিয়ে করা থাকে, ঠিক আছে, সো বিভিন্ন ধরনের বাটন ওইখানে থাকবে, ড্রপ ডাউন মেনু থাকবে। ওকে, সো এগুলো ডেভঅপসের থেকে আস্ক করতে হবে যে আমি ড্রপ ডাউন মেনুগুলো যে আমি নিয়ে আসতেছি। কারণ অনেক সময় দেখা যাবে যদি আমার ফ্রন্ট এন্ড লোড হতে সময় লাগে, অথবা আমার ড্রপ ডাউন মেনু থেকে আমি একটা প্রোডাক্ট চুজ করলাম, ওই প্রোডাক্টটা আমার ফ্যাচ হতে সময় লাগতেছে। এখন এটা কিন্তু ডেভঅপসকে বলবে যে আমি তো কোড ঠিক মতো করেছি, কিন্তু এটা কেন সময় লাগতেছে। তোমার ইনফ্রাস্ট্রাকচার হয়তো কোনো ড্রব্যাক আছে, আইদার রিসোর্স বেশি লাগবে, ডাটাবেজে কোনো বটলনেক তৈরি হয়েছে। So, এইসব মানে পয়েন্টে আসলে বেশি ডেভঅপস এবং ডেভেলপমেন্ট টিম একটু এক্সহস্টেড হয়ে যায়, ঠিক আছে, কালচার মানে টিমের মধ্যে। তো এই পয়েন্টগুলোতে আসলে বুঝতে হবে তখন যে তুমি কারণ ডেভেলপমেন্ট টিম কিন্তু ফার্স্টে তাদের লোকাল হোস্টেই প্রোডাক্ট বিল্ড করে বা টেস্ট করে, তারপরে দেন হচ্ছে ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে হোস্ট দিয়ে সেটাকে টেস্ট করে। ওকে, তো এই জন্য প্রথমেই সফটওয়্যারের জায়গা থেকে এগুলো একটু বোঝাটা দরকার ডেভঅপস টিমের। একটা সফটওয়্যার সিস্টেম কিভাবে কাজ করে সেটা জানাটা প্রয়োজন, খুবই প্রয়োজন এটা। তারপর হচ্ছে কোলাবোরেশন তো বললাম যে এভাবেই আসলে ডেভঅপস টিম এবং ডেভেলপমেন্ট টিম বসে তারা ডিসকাস করবে একটা প্রোডাক্টকে কিভাবে লাইভে নিয়ে যাওয়া যায়। আমি যেটা বলতেছিলাম যে তারপরে আমি ডেভ প্ল্যাটফর্ম রেডি করে দিলাম, আমি তার ধরলাম আমি তার রিকোয়ারমেন্ট বুঝতে পারলাম কি কি লাগবে, কোন হোস্ট আমার কিভাবে হোস্ট নিতে হবে, কোন সাইজের হোস্ট ক্রিয়েট করতে হবে, আমার র্যাম কতটুকু দিতে হবে ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের জন্য, আমার সিপিইউ কতটুকু দিতে হবে, আমার ডাটাবেস কি নিতে হবে, ভার্সন কত, আমি সব তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমি রিসোর্স ক্রিয়েট করে দিলাম অথবা আমি প্ল্যাটফর্ম রেডি করে দিলাম। ওকে, যেহেতু ডেভ প্ল্যাটফর্মে মানে পাবলিক ট্রাফিক আসে না, অতএব ওখানে আমরা মেনলি রো রিসোর্স নিয়েই প্ল্যাটফর্ম রেডি করি। ওকে, তারপরে দেন ওইখানে যদি আমার কোনো ইলাস্টিক ক্যাশের প্রয়োজন হয়, ইলাস্টিক ক্যাশ ক্রিয়েট করতে হবে। আমার যদি তাদেরকে কিউ দিতে হয়, কিউ সার্ভিস হ্যান্ডেল করতে হবে। সো ওভারঅল এগুলো রেডি করার আগে আমাকে একটা প্রি লিস্ট চেকলিস্ট বানাইতে হয় যে এই হোস্ট আমাকে ফার্স্টে হচ্ছে, দেন ডেভঅপসের জায়গা থেকে আমি বলতেছি, ডেভঅপসের জায়গা থেকে যদি আমি এডাব্লিউএস এর ইনফ্রাস্ট্রাকচারে আমার তাদের এই ডেভেলপমেন্ট ইয়াটা রেডি করে দিতে চাই, আমাকে একটা ডিজাইন প্যাটার্ন রেডি করতে হবে এডাব্লিউএস এর সার্ভিস দিয়ে। ওকে, আমার একটা ডিজাইন রেডি করতে হবে।
ম্যাপিং সার্ভিস কে কার সাথে কিভাবে কথা বলে, বা আমার যেহেতু এখানে একটা নেটওয়ার্কিং ফর্ম আছে, বিবিসি ক্রিয়েট করা, বিবিসির ভিতরে সাবনেট ক্রিয়েট করা, আমার ফ্রন্ট এন্ডটা কোথায় বসবে, পাবলিক সাবনেটে বসবে, আমার ব্যাক এন্ডটা কোথায় বসবে, প্রাইভেট সাবনেটে বসবে, আমার ডাটাবেসটা কোথায় বসবে, প্রাইভেট সাবনেটে বসবে, ডাটাবেসের সাথে কে টক করবে, অনলি ব্যাক এন্ড টক করবে, রাইট, ফ্রন্ট এন্ডের এখানে কোনো টক করার কোনো নিড নেই। সো এই যে ওভারঅল থিঙ্কিং গুলো ইয়ে করে আমাকে একটা ডিজাইন রেডি করতে হবে। দেন ওই সার্ভিসগুলোর আমার হচ্ছে কস্ট এস্টিমেশন করতে হবে, ডেভ প্ল্যাটফর্মের জন্য আমাকে প্লেস করতে হয়। আমি জাস্ট আমরা যেভাবে করি আমাদের দৈনন্দিন কাজ বলি, আমাদের রেসপন্সিবিলিটি বলি, অথবা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে ওগুলোই আমি বলছি আর কি, ঠিক আছে। সো দেন আমার যদি ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম রেডি হয়ে যায়, মেইন কাজ হচ্ছে এখানে আসলে সফটওয়্যার ডেলিভারি, মানে আমার সিআইসিডি প্রসেস করে দেওয়া ডেভসের জন্য, ডেভেলপমেন্ট টিমের জন্য। আইদার আমি যদি সেটা না করে দিই তাহলে তো তারা জাস্ট তাদের যে চেঞ্জেসটা কোডটা তারা গিটে পুশ করে দিবে, সোর্স কোড যেটা দিয়ে ম্যানেজ হয়, আইদার সেটা গিটহাব হতে পারে, বিটবাকেট হতে পারে, অনপ্রেম গিটল্যাব হতে পারে। সো দিয়ে দিলে আমাদের ম্যানুয়াল বিল্ড করে তারপর হচ্ছে ডিপ্লয় দিতে হবে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে আমরা ডেভেলপমেন্টের জন্য ডেভেলপমেন্ট ব্রাঞ্চ দিয়ে আমরা হচ্ছে পাইপলাইন রেডি করে দিই, ওটা অ্যাক্সেস দেওয়া থাকে ডেভেলপমেন্ট টিমের, তখন তারা ওগুলো তাদের চেঞ্জেস কোডটা ডিপ্লয় দিয়ে তারা টেস্ট করতে পারে। ওকে, সো এইটা হচ্ছে অটোমেশন। আমাদের জায়গা থেকে কিছু কিছু অটোমেশন লাগতে পারে। ওকে, স্ক্রিপ্টিং দিয়ে আমাদের এটা হচ্ছে অটোমেশনটা হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটির জন্য ডেভঅপস টিমের। অ্যান্ড দেন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হচ্ছে তারা যখন ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে থাকে তাদের ইমপ্রুভমেন্টটা লাগে, যে তারা যে চেঞ্জেস করে কোডে সেটা চেস করার জন্য। অ্যান্ড দেন ইউনিফাইড ডেভঅপস কালচার, যেটাকে আমরা বলি যে কম্বাইনলি কাজ করা। ওকে, সো এখন হোয়াট ইজ ক্লাউড? ক্লাউডের ব্যাপারে আমরা জানি ক্লাউড হচ্ছে আসলে রিসোর্স পুল। এখানে অনেকগুলো রিসোর্স থাকে, ডিফারেন্ট সার্ভিসেসের রিসোর্স থাকে। সেই রিসোর্স পুল থেকে আমরা আসলে কিছু রিসোর্স নিয়ে আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা প্ল্যাটফর্ম রেডি করি ফর দ্য অ্যাপ্লিকেশন। ওকে, দেন এখানে অনেক লিনাক্স সার্ভার থাকতে পারে, উইন্ডোজ সার্ভার থাকতে পারে, আর তারপর হচ্ছে লিনাক্সের অনেক ডিস্ট্রিবিউশন থাকতে পারে, ভেরিয়াস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। সেন্ট্রোস সার্ভার আছে, কিছু মার্কেট প্লেসের প্রোডাক্ট আছে। সো দেন এইগুলো আসলে আরও অনেক সার্ভিস আছে আমাদের এখানে, র্যাম নেওয়া যায়, সিপিইউ নেওয়া যায় বেসড অন রিকোয়ারমেন্ট। সো এগুলো সবই হচ্ছে রিসোর্স পুল ক্লাউডের। ওকে, সো যেগুলো আসলে একটা গুই ইন্টারফেস দিয়ে হ্যান্ডেল করা হয়, আমরা চুজ করতে পারি, অথবা কমন লাইন দিয়েও যেগুলোকে হ্যান্ডেল করা যেতে পারে, এটা বলে সিএলআই যেটা বলি আমরা। সো এটা হচ্ছে ক্লাউড প্ল্যাটফর্ম, যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ক্লাউড কম্পিউটিং বা প্রোভাইডার আমাদেরকে দিয়ে থাকে, অ্যাজিউর আছে, জিসিপি, এডব্লিউএস, এগুলো আর কি। সো ক্লাউডের অ্যাডভান্টেজেস হচ্ছে আমরা এখানে আসলে এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে স্কেলিং। ওকে, বেসড অন ট্রাফিক। সো স্কেলিং আমরা ইজিলি করতে পারি, কারণ আমরা অন প্রেমের ক্ষেত্রে স্কেলিংটা করতে পারি না। আমাদের এখানে যদি হরিজন্টাল স্কেলিং নিড হয়, ভার্টিক্যাল স্কেলিং নিড হয়, আমরা আসলে আমাদের অ্যাপ্লিকেশনের নিড অনুযায়ী সেগুলোকে স্কেল করা যায়। এটা একটা খুব ভালো মানে দিক ক্লাউডের। সো কস্ট এফিসিয়েন্সি কেন? কস্ট এফিসিয়েন্সি হচ্ছে আচ্ছা একটা আমাদের অন প্রেমের একটা ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে গেলে আসলে অনেক ইনিশিয়াল অনেক কস্ট লাগে আসলে, আর ক্লাউডের একটা কন্টিনিউয়াস কস্ট লাগে মান্থলি, কিন্তু বাট সেটাকে যদি অপটিমাইজ ওয়েতে ইউজ করা যায় আসলে বেনিফিটেড আছে। আর যদি অপটিমাইজ ওয়েতে ইউজ না করা যায় তাহলে আসলে এটা হ্যাম্পার, মানে প্যানিক, যে এত টাকা বিল আসতেছে মান্থলি। অনেক কোম্পানি সেটা আসলে একটু টেনশন ফিল করে কস্টটা নিয়ে। ওকে, আর ক্লাউড প্ল্যাটফর্ম অনেক ডাইনামিক। ওকে, এখানে আসলে যেভাবে অটোমেট করার সুযোগ আছে, বাট আবার রিস্কও আছে। সো এই জন্য আসলে ক্লাউডের এই ভাস্ট নলেজের মধ্য দিয়েই এই অটোমেটগুলো করার জন্য নিজেকে প্রিপেয়ার করা। ওকে, সো এখানে এবং সিকিউরিটির অনেক জায়গা আছে, বাট সিকিউরিটি যখন লিক হয় তখন আসলে বড় ধরনের অনেক কোম্পানি ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে, কারণ দেখা যাচ্ছে যে তাদের অ্যাক্সেস কি সিক্রেট কি যদি লিক হয়ে যায় বা এক্সপোজ হয়ে যায়, তখন সেটাকে ইউজ করে অনেক বড় সাইজের ইনস্ট্যান্স লঞ্চ করে ফেলতে পারে বিভিন্ন রিজিয়নে।
ফর লং টাইম, তখন দেখা যায় অনেক কষ্ট চলে আসে, এগুলো হয় অনেক সময়, রুট ইউজার এক্সপোজ হয়ে যায়। তো এই জন্য সিকিউরিটি জায়গা থেকে কীভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হবে সেগুলো জানার প্রয়োজন আছে ডেভসের জায়গা, ক্লাউডের জায়গা থেকে। ওকে, তো বেসিক্যালি ক্লাউড আমাদেরকে হচ্ছে এই 3টা প্ল্যাটফর্মের সার্ভিস প্রোভাইড করে থাকে। একটা হচ্ছে আইএস, পাস অ্যান্ড সাস। এই 3টা মূলত আসলে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস এবং সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এইগুলোর ডিফারেন্স হচ্ছে, প্রথমটা হচ্ছে জাস্ট আপনাকে ও ইনফ্রা প্রোভাইড করবে। ওকে, সব কিছু আপনাকে ম্যানেজ করতে হবে। ইনফ্রা মিনস হচ্ছে আপনি EC2 ক্রিয়েট করতে পারবেন, আপনি তার থেকে স্টোরেজ নিতে পারবেন, অ্যান্ড আপনার হচ্ছে সার্ভার বা নেটওয়ার্কিংয়ে যে কনফিগারেশন আপনার মতো করে ক্রিয়েট করে নিতে পারবেন, সিকিউরিটি আপনি দিতে পারবেন। সো এগুলো সবই আপনাকে হ্যান্ডেল করবে, ও জাস্ট আপনাকে রিসোর্স প্রোভাইড করবে। ওকে, সো এটা বাট একটা EC2 স্টেজ আপনি নিলেন, বাট এটা কিন্তু সিকিউরিটি কিন্তু ওরা হ্যান্ডেল করবে না। এটার ওএস এর প্যাচ লেভেল থেকে অথবা ওএস এর সিকিউরিটি থেকে, কার্নেলের সিকিউরিটি থেকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। একটা অ্যাপ্লিকেশন হোস্ট দিলে সেই অ্যাপ্লিকেশনের লাইব্রেরি আপডেট করা বা সেটা ম্যানেজ করা, এটা আপনাকে করতে হবে। ওকে, সো এই জন্য এটাকে ইনফ্রা অ্যাজ এ সার্ভিস বলতেছে। আর প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস যে কিছু AWS এর কিছু সার্ভিস আছে যেখানে আপনি আসলে আপনাকে ম্যানেজ করার কিছু নাই, জাস্ট আপনি অ্যাপ্লিকেশন দিয়ে দিবেন, রান টাইম বলে দিবেন, তখন ও আপনাকে প্ল্যাটফর্ম দিবে, ওইখানে আপনি রান করতে পারবেন। ওকে, আপনার যদি অ্যাপ্লিকেশন যদি পাইথন হয়, সো আপনি পাইথন, আপনি এটা হচ্ছে রান টাইম, এই পাইথন অ্যাপ্লিকেশনকে আপনি ইলাস্টিক বিনস্টক, এই ইলাস্টিক বিনস্টক হচ্ছে একটা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, ওইখানে আপনি রান করাতে পারবেন। ওকে, সো PHP যদি হয়, PHPর অ্যাপ্লিকেশন আপনি রান করাতে পারবেন। বাট এই ইলাস্টিক বিনস্টক আপনাকে হ্যান্ডেল করতে হবে না, এর ব্যাকএন্ডে আসলে অনেক কিছু ক্রিয়েট হয়। যখন ইলাস্টিক বিনস্টক ক্রিয়েট করা হয়, লোড ব্যালেন্সার ক্রিয়েট হয়ে যায়, EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে যায়। সো এগুলো আপনাকে কিছুই হ্যান্ডেল করতে হবে না, ইজ ম্যানেজ বাই AWS সার্ভিস প্রোভাইডার। ওকে, অ্যান্ড সাস প্রোডাক্টস হচ্ছে যেগুলো আসলে কোনো ফ্রন্ট এন্ডও লাগে না, ব্যাক এন্ডও লাগে না, ডাটাবেসও লাগে না। এই ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে সাস প্রোডাক্ট। যেমন সিকিউরিটির জন্য ডিডোস প্রোটেকশনের জন্য AWS শিল্ড আছে, AWS ওয়াফ যেটা হচ্ছে আসলে বেসিক লেভেলের প্রোটেকশন দিয়ে থাকে, SQL ইনজেকশন প্লাস আদার্স সিকিউরিটি। বাট ডিডোস প্রোটেকশনের জন্য AWS শিল্ড অ্যান্ড শিল্ড, এগুলো হচ্ছে আসলে সাস প্রোডাক্ট ক্লাউড প্ল্যাটফর্মের। তো এখানে কিছু জিনিসপত্র আছে যেটা হচ্ছে আমি একটু হাইলাইট করতে চাই, যে ক্লাউড ইঞ্জিনিয়ার কারা আসলে, অপারেশনাল ইঞ্জিনিয়ারদের কি রেসপন্সিবিলিটি, ডেভসদের কি এবং SRE কি। ঠিক আছে, তো ক্লাউড ইঞ্জিনিয়ার অনেক সময় আমরা সার্কুলার দেখি যে ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে নিচ্ছে। ওকে, ক্লাউড ইঞ্জিনিয়ার নিচ্ছে, তাহলে এই ক্লাউড ইঞ্জিনিয়ার কি ডেভস না? ওকে, অপারেশন ইঞ্জিনিয়ার অনেক সময় সার্কুলার হয়ে থাকে, বা ডেভস ইঞ্জিনিয়ার তো হয়ই, SRE ইঞ্জিনিয়ার হিসেবে সার্কুলার হয়ে থাকে। তো এই সকল ইন্ডিভিজুয়াল রোল কেন আসলে? ক্লাউড ইঞ্জিনিয়ার বেসিক্যালি যদি আমি বলি যে যারা আসলে সিসঅপস নিয়ে কাজ করে, ক্লাউডের সার্ভিস নিয়ে, অনলি ক্লাউডের সার্ভিস নিয়ে কাজ করে। ওকে, সো তারা হচ্ছে আসলে ক্লাউড ইঞ্জিনিয়ার, যারা AWS এর সার্ভিসগুলো নিয়ে কাজ করতেছে অপারেশন লেভেল। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে তারা আসলে CI/CD-ও মেনটেন করে না। ঠিক আছে, মানে এটা আবার ডেভসের পার্ট, যাতে দেখা যাচ্ছে যে একটা অর্গানাইজেশনে ক্লাউড ইঞ্জিনিয়ারও আছে, ডেভস ইঞ্জিনিয়ারও আছে, তাহলে তাদের ইন্ডিভিজুয়াল রোলটা কি? তো ক্লাউড ইঞ্জিনিয়ার তখন করবে যদি দুজনই থাকে, বা SRE-ও যদি থাকে। ক্লাউড ইঞ্জিনিয়ার যারা করবে তারা ক্লাউড প্ল্যাটফর্মের যে ডিজাইন, আমাদের বাংলাদেশের অ্যাঙ্গেল থেকে আমরা আসলে সবাই যারা ডেভস তারা সবাই প্লে করি বা প্লে করতে হয় আমাদের, কিন্তু বাইরে হয়তো এই জিনিসগুলো একটু সেগ্রিগেটেড বা রোলগুলো খুব ডিফাইন ওয়েতে অ্যাসাইন করা থাকে। তো তারা বেসিক্যালি হচ্ছে ক্লাউডের সার্ভিসগুলোর বিজনেসের নিড অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করবে, সার্ভিসগুলো ডিপ্লয় দিবে, EC2 ইনস্ট্যান্স হোক, EC2 ইনস্ট্যান্স হোক, ইলাস্টিক বিনস্টক ক্রিয়েট করা। তাহলে ডেভস এখানে করবে হচ্ছে ডেভেলপমেন্ট টিমের সাথে কাজ করবে, ক্লাউড ইঞ্জিনিয়ার কিন্তু কোনো ডেভেলপমেন্ট টিমের সাথে কাজ করবে না। ওকে, সো ডেভস যেটা করবে ডেভেলপমেন্ট টিমের সাথে তাদের সফটওয়্যারকে বা তাদের অ্যাপ্লিকেশনকে বিল করার জন্য, অথবা সফটওয়্যারে EC2 ইনস্ট্যান্স বলি বা আমার মেশিনে হোস্ট করার জন্য যে প্রয়োজনীয় কাজগুলো সেটা ডেভস করবে। এটা আমরা মোস্ট অফ দ্য কেসে CI/CD বলি। CI/CDর ক্ষেত্রে আসলে অনেক কিছুই আসে, শুধু CI/CD না, এখানে সিকিউরিটি দেয়া, ঠিক আছে, নোটিফিকেশন দেয়া, এই কাজগুলো করা হয়ে থাকে আর কি। আর অপারেশনাল ইঞ্জিনিয়ার বেসিক্যালি যারা হচ্ছে OS লেভেলের, OS এর প্যাচিং, তারপর হচ্ছে আমরা যদি অনপ্রেমের কথা বলি, যারা আসলে
অন-প্রেম হ্যান্ডেল করে, ESXi ভার্চুয়ালাইজেশন হ্যান্ডেল করে, এগুলো এখানে বেশি অপারেশনাল কাজ। ওকে, লাইফ সাইকেল হ্যান্ডেল করা ভিএম এর, তারপর হচ্ছে স্টোরেজ হ্যান্ডেল করা, ওকে, তারপর হচ্ছে মেমোরি ইউটিলাইজেশন, এগুলো মনিটরিং এ রাখা, হ্যান্ডেল করা, এগুলো হচ্ছে অপারেশনাল ইঞ্জিনিয়ারদের কাজ আর কি। আর এসআরই যেটা মেইন ফোকাস সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লাইফ টাইম এবং প্রপার ট্রেসিং ম্যাট্রিক্স নিয়ে কাজ করা। তাদের পার্টটাই হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে কাজ করা, পারফরমেন্স অ্যানালাইসিস করা, এপিএম সেট করা একটা অ্যাপ্লিকেশনের কোথাও লেটেন্সি হচ্ছে কিনা, কোনো ইপিআইতে আসলে রিকোয়েস্ট ফেল খাচ্ছে কিনা, কত ফেল খাচ্ছে, রেট কত, ফেলার রেট কত, সাকসেস রেট কত, এইগুলো ডিফাইন করা হচ্ছে এসআরই কাজ। সো একটা বড় অর্গানাইজেশনের এগুলো আসলে টপ ম্যানেজমেন্ট লেভেল থেকে এগুলো অনেক সময় কাজ আসে। তো এটা এসআরইর মূল ফোকাস। ওকে, আচ্ছা, তো এগুলো মনে হয় আমি বলে ফেলেছি অলরেডি। ক্লাউড ইঞ্জিনিয়ারদের এখানে মেজর কি কি, তারা আসলে কমপ্লেক্স, যেহেতু শুধু প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে, এই জন্য এখানে কমপ্লেক্স অটোমেশন তাদের চলে আসে। দেখা যাচ্ছে যে পাইথন বেশি নিড হয়। ওকে, অ্যান্ড ক্লাউড ইজ মোর ডাইনামিক, ক্লাউডটা মোর ডাইনামিক, এটা আমি আগেও বলেছি। আর ডেভঅপস ইঞ্জিনিয়াররা হচ্ছে ক্লাউড ইঞ্জিনিয়ারের রোল প্লে করতে পারে যদি তাদের ক্লাউডের সার্ভিসগুলোর নলেজ থাকে। ওকে, সো এইগুলো হচ্ছে, তার মানে একটা ডেভঅপস কিন্তু এসআরইও রোল প্লে করতে পারে, ক্লাউড ইঞ্জিনিয়ার রোলও প্লে করতে পারে, এবং অপারেশনাল রোলও ইঞ্জিনিয়ার প্লে করতে পারে। কিন্তু সেক্ষেত্রে তার আসলে আরো ভাস্ট নলেজটা প্রয়োজন সব অ্যাঙ্গেল থেকে। আচ্ছা, সো অপারেশনাল ইঞ্জিনিয়ার যারা আইটি অপারেশন করে, সিস্টেম স্টেবিলিটি করে, অন প্রেমে হাইব্রিড সিস্টেমে কাজ করে, এই যে আমি বলেছি এগুলো অ্যাপ্লাইড প্যাচেস আপগ্রেড যেগুলো অলরেডি বলা হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি। তো যারা এই সকল ফাংশনালিটিস নিয়ে কাজ করে তারা আসলে অপারেশনাল ইঞ্জিনিয়ার। ডেভঅপস ইঞ্জিনিয়ার যারা সফটওয়্যার এসডিএলসিটা ম্যানেজ করে, সিকিউরিটিটা এনশিওর করে, এবং হচ্ছে ডেভেলপমেন্ট ফাস্টার করে, রিলিজের যেই টাইম সেটাকে আসলে কমায় নিয়ে আসে, সেটা প্রোডাকশনে হোক, স্টেজিং প্ল্যাটফর্ম রেডি করে, ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম রেডি করে, এটা হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ারদের হ্যান্ডেল করার কাজ আর কি। ওকে, আর এসএলই তারা হচ্ছে আসলে এসএলও বা এসএলআই এগুলো তারা ম্যানেজ করতে হয়, তাদের সার্ভিস লেভেল এগ্রিমেন্ট এটা থাকে, এবং এসএলই আসলে একটু নাইট টাইম কাজ থাকে। সো তারা ইনসিডেন্ট রেসপন্স করে, কোথাও যখন কোনো ইনসিডেন্ট হয় যাতে সেটাকে প্রপারলি হ্যান্ডেল করা যায় এবং প্রপারলি অ্যাড্রেস করা যায়, এবং কি বলে রেসপন্স দেয়া যায়, নোটিফিকেশন প্রোভাইড করা যায়, এই কাজগুলো এসএলই ইঞ্জিনিয়ার্স। সো এটাই বেসিক্যালি একটা আর কিছুই না, জাস্ট হচ্ছে অন প্রেম এবং হাইব্রিড মডেলের একটা এটা এখানে ভিজুয়ালাইজেশন। সো এইখানে মেইনলি হচ্ছে আমরা অন প্রেম এবং ক্লাউডকে ইন্টিগ্রেট করতেছি। এটার পারপাসটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি যদি অন প্রেমের কোনো ফাইলগুলোকে AWS এর সাথে সিঙ্ক করাতে চান আর কি, হ্যাঁ, সো সেটা ফাইল গেটওয়ের এবং AWS স্টোরেজ গেটওয়ের থ্রুতে এটা করা যেতে পারে, এবং AWS এর কিছু স্টোরেজ সার্ভিস থাকে যেখানে আসলে এই ফাইলগুলো মুভ করে ফেলা যায় এবং লাইফ সাইকেল অনুযায়ী সেগুলোকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। অনেক ডাটা পুরাতন হয়ে যায় যেগুলো আসলে রাখার দরকার নেই, রিমুভ করে ফেলা যায়, হ্যাঁ, সো লাইফ সাইকেল পলিসি দিয়ে হ্যান্ডেল করে অ্যাকচুয়ালি। সো এটা বেসিক্যালি হচ্ছে ক্লাউড অ্যান্ড হাইব্রিড মডেলের একটা স্ট্রাকচার। আচ্ছা, সো তাহলে আমরা কিভাবে ডেভঅপস হতে পারি বা গুড ডেভঅপস হওয়া যায় বা ডেভসেকপস এর রোল প্লে করা যায়। তো এইগুলো হচ্ছে মানে আমরা যেই পর্যন্ত যাই ডিসকাস করছি উপরে, এসআরই প্লাস হচ্ছে ক্লাউড অপারেশন, এই সবগুলোই আসলে যদি আপনার খুব ভালো নলেজ থাকে, এটা আসলে একদিনে পসিবল না, আপনার ইন্ডাস্ট্রিতে করতে করতে হবে। স্টাডি তো করলে হয়তো থিওরিটিক্যাল নলেজ নেওয়া যায়, বাট প্র্যাকটিক্যাল যখন আপনি প্রজেক্টে ঢুকে যাবেন তখন প্রজেক্টের অ্যাঙ্গেল থেকে যে রিয়েল লাইফ কাজগুলো আসে সেগুলো দিয়ে আসলে একটা মানে ডেভঅপসের পোর্টফোলিও বা নিজেকে রেডি করার একটা সুযোগ হয়। সো এখানে আসলে মেনলি লিনাক্সের নলেজগুলো থাকতে হবে, আপনার বেসিক প্রোগ্রামিং নলেজ থাকাটা ভালো, এটা একটা আসলে গুড অ্যাডভান্টেজেস থাকলে একটু হারি অফ ডেভঅপসের জায়গাগুলো একটু অ্যাডপ্ট করা যায়। আর আদারওয়াইজ একটু পরিশ্রম করতে হবে। এখন বর্তমানে আসলে ব্যাশ বলি বা প্রোগ্রামিং বলি শেখাটা খুব একটা বেশি টাফ না, যদি একেবারেই ভয় পাওয়ারও কিছু নাই আসলে, খুব ইজি। অ্যাপ্লিকেশন ম্যাট্রিক্স অ্যানালাইসিস এটা যাদের জানা থাকবে, পারফরমেন্স ম্যাট্রিক্সগুলো যাদের জানা থাকবে, তারা আসলে ডেভঅপসও একটা ভালো রোল প্লে করতে পারে।
ক্লাউড প্ল্যাটফর্ম তো অবশ্যই জানা লাগবে, ব্যাশ পাইথন এগুলো বলছে, এবং ডাটাবেজের ক্ষেত্রে নলেজগুলো লাগবে মাস্ট। পোস্টগ্রেসকিউএল, মাইস্কুয়েল, ডায়নামোডিবি, মঙ্গোডিবি এগুলো সব প্রজেক্টে আসলে সব বেশি ইউজ হয় না, তো সবগুলোর ক্ষেত্রে পোস্টগ্রেসকিউএল, মাইস্কুয়েলটা বেশি কমন, ডায়নামোডিবি, মঙ্গোডিবি খুব রেয়ার, এগুলো আসলে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে খুব কম আসে, বাট পোস্টগ্রেসকিউএলটা মাইস্কুয়েলটা বেশি ইউজ হয় আর কি। এই ক্ষেত্রে এখন এখানে কতটুকু জানা লাগবে আসলে পোস্টগ্রেসকিউএল এর ক্ষেত্রে? আমার ডিবি এর এই তো প্রজেক্টের নিড অনুযায়ী, অনেক ছোট প্রজেক্ট হলে আসলে এখানে খুব বেশি কিছু কাজ নেই, ডাটাবেস হোস্ট করা, ডাটাবেস ক্রিয়েট করা এবং রিস্টোর করা। ক্লাউড প্ল্যাটফর্মে সেগুলো কাজ কম, অন প্রেমে হলে সেগুলো মেনটেন্যান্সের কাজ বেশি, ব্যাকআপ প্রসেস ক্রিয়েট করা, অপটিমাইজেশনের করতে হয় বেটার পারফরমেন্সের জন্য। অন-প্রেম রিলেটেড হলে কাজ বেশি অ্যাকচুয়ালি আসলে। আচ্ছা, তো আমরা এখানে এখন কোর্স মডিউল, আমরা এই কোর্সের থ্রুতে আমরা আসলে কি লার্ন করবো অ্যাকচুয়ালি। সো আমাদের মডিউল এখানে টোটাল 12 মডিউল। ফার্স্ট অফ অল আমরা তো ডেভঅপস এখানে ডিসকাশন তেমন বড় হবে না, সো ইন্ট্রোডাকশনে ডেভঅপস এবং ডেভঅপস অলরেডি আজকের ইস্যুতেই আমরা হয়তো মোস্ট অফ দ্য কিছু হয়ে গেছে। আর লিনাক্স ফর ডেভঅপস, আমরা এখানে ডেভঅপসের জন্য লিনাক্স কতটুকু দরকার এবং কোন কোন অ্যাঙ্গেল থেকে লিনাক্সগুলো দরকার, লিনাক্স সার্ভারকে হ্যান্ডেল করার জন্য আমার কোন কোন নলেজগুলো দরকার। শুধু আমরা বেসিক কিছু কমান্ড দিয়ে আসলে লিনাক্স সার্ভারকে হ্যান্ডেল করতে পারবো না, ঠিক আছে। সো লিনাক্সের অনেক ডিপ নলেজ যাদের আছে তারা দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন হোস্ট হলে অনেক সময় অ্যাপ্লিকেশনের অনেক প্রসেস হাই হয়ে যায়, বড় হাই সিপিইউ নিয়ে থাকে, এগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয়। আমি একটা প্রসেস দেখতেছি হাই সিপিইউ নিয়ে নিচ্ছি, আমি কি এটা কিল করে দিব? সো এই ধরনের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অনেক সময় আমাদের মানে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে লিনাক্সকে হ্যান্ডেল করার জন্য আসলে কোন অ্যাঙ্গেল থেকে কত নলেজ দরকার, আমরা এখানে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। মডিউল 3-তে আমরা আসলে কিছু অ্যানসিবল নিয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। অ্যানসিবল ক্লাউড প্ল্যাটফর্মে অ্যানসিবল একটু ইউজ কম, বাট অন প্রেম বড় ধরনের প্ল্যাটফর্ম হলে অ্যানসিবলের ইউজ অনেক বেশি। ওকে, সো গিট অ্যান্ড ভার্সন কন্ট্রোল সিস্টেম, সোর্স কোড ম্যানেজ করার জন্য এটা ডেভঅপসের নলেজ লাগবে অবশ্যই। সো এই জায়গায় গিট এবং ভার্সন কন্ট্রোলের জন্য আমাদের কী কী বিষয়গুলো জানা লাগবে সেগুলো এখানে চলে আসবে। ডকার অ্যান্ড কন্টেনারাইজেশন প্ল্যাটফর্ম, ওকে। সো এখানে আমরা অ্যাপ্লিকেশনকে ডকারাইজ কীভাবে করব, কীভাবে ডিপ্লয় দেবো, এগুলো নিয়ে ডিসকাস করব। গিটল্যাবের CI/CD, এখানে বেসিক্যালি আমরা গিটল্যাব নিয়ে কাজ করব। ওকে, গিটল্যাব CI/CD নিয়ে এগুলো নিয়ে দেখা দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড AWS এর SDLC কীভাবে ম্যানেজ করে উইথ সিকিউরিটি, লাইক কোড পাইপলাইন, কোড বিল্ড কীভাবে কাজ করে, কীভাবে একটা পাইপলাইন রেডি করা যায়। এবং এখানে আমি AWS এর যেহেতু আমরা এখানে আসলে ডেভঅপস, তো ডেভঅপসের ক্ষেত্রে আসলে ডকার এবং ডকার দিয়ে কীভাবে আসলে ডিপ্লয় হয়, ডকার যেহেতু ইমেজ রেডি করে, ইমেজগুলো কীভাবে হ্যান্ডেল করা হয় AWS এর প্ল্যাটফর্মে, এই জিনিসগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। অ্যান্ড কুবারনেটিস অ্যান্ড সিকিউরিটির আইডিয়া দেওয়া। কুবারনেটিস আমরা নাম শুনতেছি এবং করতেছি কাজ, সেই কুবারনেটিসে কীভাবে কাজ করে, এবং কুবারনেটিসের সিকিউরিটি পার্টগুলো কী কী, কীভাবে একে সিকিউর করা যায়, কাজ এখানে জানার সুযোগ আছে আর কি। সো কনফিগ ম্যানেজমেন্ট অ্যান্ড IIS উইথ প্ল্যাটফর্ম। সো আমার মনে হচ্ছে আমি এই মডিউল 10টা আসলে একটু আগে নিয়ে আসবো যখন ডিসকাস করব, কারণ ফার্স্ট অফ অল আমাকে তো এই ডেভঅপসের অ্যাঙ্গেল থেকে ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে। সেই ইনফ্রাস্ট্রাকচার রেডির জন্য আসলে আমি আইসিটা ইউজ করব উইথ টারফর্ম। ওকে, সেটা কীভাবে করব সেটা হয়তো আমরা ডিসকাস করব। গিটঅপসের জায়গা থেকে হচ্ছে আর্গো সিটি নিয়ে এখানে বেসিক লেভেলে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব, আর্গো সিটি কীভাবে কাজ করে উইথ কুবারনেটিস, অ্যান্ড কীভাবে একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় হয়। আর মনিটরিংয়ের জন্য আমাদের বিভিন্ন ধরনের মনিটরিং টুলস আছে, ট্রেসিং পয়েন্টগুলো আছে, সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের মেট্রিক্স কোয়েরি টুলস আছে, কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে, প্রমকোয়েল আছে, সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো আর কি। ওকে, আচ্ছা। সো আমরা জানি যে আসলে ডেভঅপসের অপরচুনিটিস হাই ইন লোকাল মার্কেট, ইন গ্লোবাল মার্কেট, সো আমরা সবাই জানি। তো এটা তো আসলে এখন বর্তমানে অনেক ডিমান্ডেবল একটা জব চলতেছে এই রোলসটাতে, এবং স্যালারিও খুব ভালো। তো স্যালারির দিক থেকে স্ট্রাকচারগুলো এরকম আসে আর কি, যারা ট্রেনি বা ইন্টার হিসেবে ঢুকে ভালো অর্গানাইজেশন হলে, যেগুলো আসলে খুব কালচার ম্যানেজ করে অথবা দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড ফলো করে, সেসব অর্গানাইজেশন আসলে এই ধরনের রেঞ্জ এনশিওর করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো জুনিয়র লেভেলের জন্য আমার 20K বা থেকে 50K
সো মিড লেভেল, সিনিয়র লেভেল, লিড অ্যান্ড আর্কিটেক্ট লেভেলের এগুলো হচ্ছে আমার ওরা দিয়ে থাকে আর কি। বাইরে হলে সেটা ডিফারেন্ট, আমাদের লোকাল মার্কেটের একটু এটা ডিফার করে, বাট বাইরের ক্ষেত্রে গ্লোবাল মার্কেটে ওদের হচ্ছে আসলে বাজেটই থাকে পজিশন অনুযায়ী, সেটাই তারা এনশিওর করে। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে স্যালারি স্ট্রাকচারের। অ্যান্ড সো লাস্ট হচ্ছে আমি একটা জাস্ট ডেমো দেখাই দিতে চাচ্ছি। তো এখানে বেশি কিছু না, সিএসিডিটা আমি আজকে এটা পরে দেখাবো। আইএসসি জাস্ট কিভাবে কাজ করে একটা ট্যাফর্ম, সেটা আপনাকে আমি দেখাই দিয়ে আমি আপাতত শেষ করব। আর সিএসিডি যে আমরা লোকেট করব যে আসলে এই আইএসসিটাকেই সিএসিডি করা যায়। ওকে, সো এটা কিন্তু অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সিএসিডি না, এটা ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার বিল্ডের সিএসিডি। বাট আজকে শুধু আমরা আইএসসিটা নিয়ে কাজ করব এবং এটা আমরা রেডি করব। ওকে, আমার অলরেডি আইএসসি লেখা আছে, বাট আমরা যখন মডিউল ওয়াইজ আলোচনা করব তখন আইএসসি নিয়ে আমরা একটা করতে পারি। ওকে, এই আইসিটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড, একটা রিটার্ন একটা ফর্ম। এখানে মডিউলে হচ্ছে আমি জাস্ট আপনাদের একটা ওভারভিউ দিই। এখানে এইটা দিয়ে কি হবে অ্যাকচুয়ালি, এটা দিয়ে একটা মেশিন লঞ্চ করবে। প্রথমে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে সে একটা ভিপিসি ক্রিয়েট করবে, মানে একটা নেটওয়ার্কিং এর জন্য যা যা লাগে সেটা বানায় ফেলবে। ওকে, অ্যান্ড তারপর হচ্ছে একটা ওই ভিপিসির ভিতরে, মানে ওই নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা ক্রিয়েট হবে ওই নেটওয়ার্ককে ইউজ করে একটা মেশিন রেডি করবে। সো এই যে ওভারঅল এই ইয়াটা হচ্ছে কাজ করবে আর কি। তো এখানে অনেকগুলো জিনিসপত্র আছে, এটা আমরা আস্তে আস্তে বুঝবো, বোঝার চেষ্টা করব। সো এখানে একটা মেইন ডট টিএফ ফাইল, যেটা এখান থেকে মডিউলগুলো কল করা আছে। ওকে, সো তাহলে দেখি আমি ফার্স্টে হচ্ছে একটু এডব্লিউএস, আচ্ছা আমি একটু স্টপ করে আবার শেয়ার দিচ্ছি। ওকে, আচ্ছা আমি একটু আবার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। So, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা এটা এডব্লিউএস এর কনসোল, এডব্লিউএস এর একটা প্ল্যাটফর্ম। সো এটা রিজিয়ন হচ্ছে সিঙ্গাপুর।
সো মেনলি এই রিজিয়নে হচ্ছে আমার রিসোর্সগুলো ক্রিয়েট হবে। সো এখানে আসলে আমি যদি আগে থেকেই দেখাই যে এখানে আমার কোনো ভিএম নাই, ওকে। সো নো ইনস্ট্যান্স, এডব্লিউএস এর ক্ষেত্রে ইনস্ট্যান্স বলে। এবং আমি যদি নেটওয়ার্কিংয়ে যাই, ভিপিসি হচ্ছে একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সো এখানে একটা ডিফল্ট অলওয়েজ থাকে, একটা এটা থাকবেই, এটা বাই ম্যানেজ বাই এডব্লিউএস, ওকে। বাট এখানে আরেকটা নতুন ভিপিসি ক্রিয়েট হবে। এখানে কিছু সাবনেট আছে, এই সাবনেটগুলো ডিফল্ট, এটা হচ্ছে এই ডিফল্ট ভিপিসির জন্য। বাট আমরা যখন ওই আইসিটা অ্যাপ্লাই করব তখন এখানে এডিশনাল কিছু সাবনেট চলে আসবে, রাউট টেবিল চলে আসবে, একটা ইন্টারনেট গেটওয়ে আসবে, ওকে। সো তাহলে আমরা দেখি, এটা খুব ইজি টু অ্যাপ্লাই, বাট কোডটা লেখা একটু টাইপফর্মের অ্যাঙ্গেল থেকে নলেজটা লাগবে, সো ওইগুলো নিয়ে আমরা ডিসকাস করবোই। আসলে যখনই প্রথম কোনো টাইপফর্ম কোড লেখা হয় তখন বিভিন্ন ধরনের প্রোভাইডার থাকে। এটা হচ্ছে প্রোভাইডার ডট টিএফ ফাইল, এটা হচ্ছে এডব্লিউএস প্রোভাইডার, ও হচ্ছে তার প্লাগইনগুলো ডাউনলোড করে। সো এটা আমি আগে অ্যাপ্লাই করেছি, এখন আর ডাউনলোড করবে না। আপনাকে জাস্ট আমি একটু দেখাচ্ছি যে আসলে কোডগুলো কিভাবে, আমরা কিভাবে এগুলো শিখবো, বা ইন্টারেস্টিং বিষয়গুলো আর কি। সো ওখানে টাইপফর্ম ইনিট মানে হচ্ছে ও বিভিন্ন ধরনের প্রোভাইডার প্লাগইন ইনস্টল করে নেবে ফার্স্টে। সো যেহেতু আমি আগে ইনস্টল করে ফেলেছিলাম, সো এখানে আসলে এই জন্য দেখাচ্ছি ইনস্টল টাইপফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল, ও প্লাগইনগুলো ইনস্টল করে ফেলেছে, ঠিক আছে। সো এই প্লাগইনগুলো বেসিক্যালি হচ্ছে ডট টাইপফর্ম প্রোভাইডার, রেজিস্ট্রি, হ্যাশিকর্প, এই যে এডব্লিউএস এর প্রোভাইডার, ও এখানে ইনস্টল করে ফেলেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে পাথ মেনলি ডট টাইপফর্মের মধ্যে। ও আপনি যদি মডিউল ওয়াইজ টাইপফর্ম কোড লিখেন তাহলে ও মডিউলগুলো ডাউনলোড করে, যেখানে মডিউল আছে, মডিউলের ভিতরে হচ্ছে মডিউলের ফোল্ডার, এবং এখানে আসলে টাইপফর্মের আইসিগুলো থাকে, ঠিক আছে। সো আমরা টাইপফর্ম ইনিট দিয়ে প্রথমেই প্লাগইনস এগুলো ডাউনলোড করে নেই। তারপরে দেন হচ্ছে আমি ফার্স্টেই হচ্ছে আমার কোডটা আসলে ঠিক আছে কিনা সেটা টাইপফর্ম ভ্যালিডেট দিয়ে আমরা আসলে ভ্যালিডেট করি। যদি সিনট্যাক্স রং থাকে তাহলেও আমাকে এরর দিবে, আর যদি কোনো সিনট্যাক্স রং না থাকে তাহলে মেনলি আমার এখানে কোনো এরর নেই, ঠিক আছে। সো এখন যদি আমি এখানে লাইক এটা তুলে দিই, টাইপফর্ম ভ্যালিডেট দিও, আমাকে এরর দিয়েছে, ওকে। সো ডিরেক্টলি বলে দিচ্ছে যে হ্যাঁ ভাড়া ডট কিছু নেই, ওকে। আচ্ছা, আর টাইপফর্ম ভ্যালিডেট দিয়ে আমরা চেক করলাম আমাদের সিনট্যাক্স ইজ ওকে। অ্যান্ড দেন টাইপফর্ম প্ল্যান, যেটা আসলে এগুলো টাইপফর্মের ক্ষেত্রে কমন কমান্ড। টাইপফর্ম প্ল্যান দিয়ে আমরা আসলে দেখি কি কি রিসোর্স ও ক্রিয়েট করবে অ্যাকচুয়ালি, এটা আমাকে ও আগে প্রি নোটিফাইড করবে এবং দেখাবে। So I think something wrong. সেটাকে সেভ করা হয়েছিল। ভাই এটা তো এডব্লিউএস প্ল্যাটফর্মে কাজ না? হ্যাঁ হ্যাঁ, এটা এডব্লিউএস এর জন্য, যে প্রোভাইডার এডব্লিউএস, ওকে। জি বুঝতে পারছি। মানে রিসোর্স গুলো এডব্লিউএস এই ক্রিয়েট করবে। আচ্ছা সরি, আমার মনে হয় এখানে কোনো রং হয়েছে, আমি ডিরেক্ট হচ্ছে এখানে রিজিয়নটা মেনশন করে দিই। সো
আচ্ছা মনে হচ্ছে আমি একটু ভুল করতেছিলাম, সরি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার প্রথম যে এররটা দিচ্ছিল সেটা আসলে প্রোফাইলটা খুঁজে পাচ্ছিল না, আমি যেহেতু অন্য একটা ইউজার দিয়ে এক্সিকিউট করতেছিলাম। সো ট্রাফর্ম প্ল্যান দিলে হচ্ছে ও আমাকে রিসোর্স কি কি ক্রিয়েট হবে অ্যাকচুয়ালি ওটার একটা ওভারভিউ দিবে, ঠিক আছে। সো এখানে খুব সুন্দর করে কোন কোন রিসোর্স AWS প্ল্যাটফর্মে রেডি করবে বা ক্রিয়েট করে ফেলবে ও এগুলো এখানে বলতেছে আমাকে, ঠিক আছে। সো এখানে একটা বিপিসি ক্রিয়েট করবে, EC2 ক্রিয়েট করবে, EC2 সিকিউরিটি ক্রিয়েট করবে, ওকে। এন্ড দেন এবং EC2 সিকিউরিটির জন্য আমার একটা EC2 সিকিউরিটি অ্যাক্সেসের জন্য যে পাবলিক কি ক্রিয়েট করবে ওইটা দেখাচ্ছে। সো এখানে মেনলি বলতেছে আমার 18টা রিসোর্স ক্রিয়েট করবে প্ল্যান, হ্যাঁ ওকে, 18টা 0 টু চেঞ্জ এন্ড 0 টু ডেস্ট্রয়। সো আমরা যদি এখন এগুলো ক্রিয়েট করতে চাই, সো ট্রাফর্ম অ্যাপ্লাই, এখানে দুইটা জিনিস আছে। অটো অ্যাপ্রুভ দিলে সে আসলে পরবর্তীতে চাবে না, কোনো প্রম্পট করবে না, বাট আমি যদি অ্যাপ্লাই দিই তাহলে নেক্সট একটা যে প্রম্পট করবে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি কিনা, ওকে। আচ্ছা, প্রথমে ও আবার দেখায় না যে আমি কি কি রিসোর্স ক্রিয়েট করতে চাচ্ছি, বলতেছে যে হ্যাঁ আমি যদি ক্রিয়েট করতে চাই তাহলে ইয়েস প্রেস করলে ও আসলে বেসিক্যালি ওগুলো ক্রিয়েট করে ফেলবে। সো ট্রাফর্ম একটা সুপার টুল, যেটা আসলে অল ক্লাউড প্ল্যাটফর্মে আপনি ইউজ করতে পারবেন, জিসিপি এবং এজিওর প্লাস AWS এর জন্য ট্রাফর্ম আসলে খুব বেশি প্রিফারেবল ফ্রম ওয়ার্ল্ড ওয়াইড। অ্যাকচুয়ালি সবাই ট্রাফর্মকে ইউজ করে, আরও ISC টুলস আছে, ট্রাফর্ম ইজ মোর পপুলার স্টিল নাও। সো আমার রিসোর্স ক্রিয়েট শেষ, তো আমরা একটু দেখে আসি যে আমাদের রিসোর্সগুলো আসলে প্রভিশন হয়েছে কিনা। সো আমি যদি একটু রিফ্রেশ করি, সো এখানে ফার্স্টে দেখেছিলাম একটা বিপিসি এবং আমার এনাদার একটা বিপিসি ক্রিয়েট করে ফেলেছে, ওকে। সরি, দুইটা বিপিসি। তো আমার বিপিসি সিআইডি এর ব্লক ছিল এটা, এটা ছিল বাই ডিফল্ট, এটা হচ্ছে ডিফল্টটা, এটা হচ্ছে নিউটা। এখানে আমরা যদি দেখি যে আমাদের আরও কিছু সাবনেটও ক্রিয়েট হয়ে গিয়েছে, 6টা সাবনেট, এখানে 3টা সাবনেট ছিল। সো কিছু রাউট টেবিলও ক্রিয়েট করেছে যেটা আসলে লাগবে, এবং ইন্টারনেট গেটওয়ে আছে। জি জি জি, স্যার এই যে এখানে যে বিপিএস ড্যাশবোর্ড এটা কি পেইড? এটা পেইড কিনা? সেখানে ছিলেন এই যে বিপিএস ড্যাশবোর্ড AWS, জি 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 ভাই বলেন। এটা কি পেইড নাকি ফ্রি পাওয়া যায়? না, আপনি ফ্রি অ্যাকাউন্ট করতে পারবেন 1 ফ্রি ইয়ারের। ড্যাশবোর্ড পাওয়া যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট করতে পারবেন AWS এর, আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আপনি ফ্রি অ্যাকাউন্ট করে নিতে পারবেন, ওকে। সেটা 1 বছরের জন্য বেসিক টেস্টিং গুলো আপনি করতে পারবেন, ছোট মাপের রিসোর্স আপনি লঞ্চ করে ক্রেডিট কার্ড ছাড়া এটা করা পসিবল না? না, ক্রেডিট কার্ড দিতে হবে, ক্রেডিট কার্ড ছাড়া পসিবল না অ্যাকচুয়ালি। সো ক্রেডিট কার্ডটা নিট, মানে আপনার ক্রেডিট কার্ড হলে হচ্ছে হবে। পার্সোনাল ক্রেডিট কার্ড বলতে যদি আপনার ডুয়েল কারেন্সি করা না থাকে তাহলে পারবেন না, শুধু ব্যাংকের ক্রেডিট কার্ড যেগুলো সেগুলোতে হবে না, বাট মানে কারেন্সিতে কনভার্ট করা লাগবে আর কি, আপনার ডুয়েল কারেন্সি করতে হবে, অথবা আপনাকে ভার্চুয়াল কারেন্সি আছে ডলারে, ভার্চুয়াল যে কিনতে পাওয়া যায়।
হ্যাঁ হ্যাঁ ওগুলো দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। তো ওগুলো দিয়ে AWS করা যায়, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন। আপনার কারেন্সি যদি সাপোর্টেড হয় আর কি, ক্রেডিট কার্ড আপনি ভার্চুয়াল কারেন্সি অথবা ব্যাংকের কারেন্সি যদি সেটা আপনি যখন করতে যাবেন তখন ওরাই আপনাদেরকে মানে এডব্লিউসি যদি নিয়ে নেয় তো আপনি করে ফেলতে পারবেন, সমস্যা নেই। আসলে এই জিনিসটার মূলত নামটা কি? মানে আমি যে অ্যাকাউন্টটা করব, আমি তো আসলে সঠিক নামটা জানি না, যে আমি আসলে এই জিনিসটা কিভাবে সার্চ দিলে বা বুঝতে পারবো যে ও না এই আচ্ছা আচ্ছা জিনিসটা আচ্ছা, আমি মানে অ্যাকচুয়াল। কিভাবে আপনি কিভাবে ক্রিয়েট করবেন তাই? হ্যাঁ হ্যাঁ, মানে প্রথম এটা হচ্ছে মানে এডব্লিউএস গুড ফ্রি অ্যাকাউন্ট, ইউআরএলটা যেটা। ক্রিয়েট, ওকে। এখন এডব্লিউএস ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট এটা লিখে সার্চ দিবেন তখন আপনি পেয়ে যাবেন আসলে। আচ্ছা ঠিক আছে। ও আপনাকে সাজেস্ট করবে। আচ্ছা, সালাম। সো এটা হচ্ছে আসলে বেসিক একটা বিষয়। এটা তো আসলে সিম্পল দুইটা রিসোর্স এখানে ক্রিয়েট করতেছে, কিন্তু আমরা যখন আসলে অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করি তখন এই টাফর্ম দিয়ে তখন অনেক সার্ভিসের ম্যাপিং চলে আসে একটার সাথে আরেকটার, তখন টেস্টিং করে করে আমাদের হচ্ছে এই আইএসসি দিয়ে ম্যানেজ করা লাগে, ওকে। আইএসসি হ্যান্ডেল করতে হয়, আমরা টেস্ট করি, ডিপ্লয় দিয়ে আবার হচ্ছে না ডিলিট করি, ওকে। সো আবার অ্যাড করি এইগুলো। একটা মিনিট। So, এই হচ্ছে আমাদের আমরা প্রায় শেষের দিকে। সো আমি জাস্ট হচ্ছে এগুলো একটু রিমুভ করে দিই, কারণ এখন আর লাগবে। আপনারা বুঝতে পারছেন তো? আরেকটা জিনিস আমি হচ্ছে আমরা একটা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, সেটাও এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে, মেশিন লঞ্চ করা হয়েছে। ওকে, ডেভ EC2 দিয়ে মেশিন লঞ্চ করছি। সো এটা আমি এখান থেকে রিমুভ করে দিতে পারি। সরি, কমান্ডে ভুল হয়েছে। ওকে, সব রিমুভ করে দিয়েছে আসলে, এটা টার্মিনেট মোডে চলে গেছে। ভিপিসিতে যাই, এখানে কোনো ভিপিসি আমরা যেটা ক্রিয়েট করেছি ওটা নেই, একটা ভিপিসি, ওকে। সাবনেট আবার চলে এসেছে, ওকে। সো এইভাবে আসলে আমরা হ্যান্ডেল করি ক্লাউডের রিসোর্স। সো থ্যাংক ইউ, অ্যান্ড আপনাদের এখন কোশ্চেন যদি থাকে তাহলে বলুন। ভাইয়া একজন অপারেশন ইঞ্জিনিয়ার জি সে যদি ডেভঅপস এ যদি সুইচ করতে চায় বা অ্যাজ এ অপারেশন ইঞ্জিনিয়ার তো রেগুলার অপারেশন রিলেটেড কাজ করে, তার সে জি যেখানে কাজ করে তার যদি সেই যদি অপশন না থাকে যে ডেভঅপস বা এই টাইপের যদি কালচার না থাকে, তখন সে যদি চায় যে না আমি অপারেশনে আছে এখন আমি অন্য সাইডে সুইচ করবো, ডেভঅপস সুইচ করবো, তো তার জন্য আসলে তার ক্যারিয়ার পার্টটা বা তার জন্য গাইডলাইনটা কি থাকবে আপনার? আসলে অপারেশন ইঞ্জিনিয়ার যারা আছেন তারা আমি মনে করি তাদের তো হয়তো অপারেশন লেভেলের দক্ষতা আছে, লিনাক্স মেশিন নিয়ে কাজ করার দক্ষতা আছে, অথবা উইন্ডোজ মেশিন নিয়ে কাজ করার দক্ষতা আছে, অথবা আইটির নেটওয়ার্কিং নলেজ আছে। সো তার ক্ষেত্রে আমি বলবো সে হচ্ছে ডেভঅপসের টুলসগুলো যদি অ্যাডপ্ট করে এবং জাস্ট বিজনেস কোড তার জানার দরকার নেই, ফাংশনাল কোডগুলো যদি জানে সে অবভিয়াসলি ডেভঅপসে ঢুকতে পারবে এবং মুভ করতে পারবে। এখন আসলে পসিবল সব কিছুই, ঠিক আছে। সো আপনাকে এটা হচ্ছে টাইম দেওয়াটা হচ্ছে ফ্যাক্ট আর কি, ওকে। একটু পরিশ্রম করতে হবে। সো এটার যদি মাইন্ডসেট থাকে তাহলে আপনি ডেভঅপসে মুভ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার আপনার লিনাক্স, যেমন লাইক অপারেশন যারা তাদের তো লিনাক্সের আসলে ভালোই জানা থাকে আই থিঙ্ক,
যারা অপারেশন করতেছে, লিনাক্সের প্ল্যাটফর্ম আছে, তার ওই দিক থেকে তো নেটওয়ার্কিং এর দক্ষতাও আছে। সো জাস্ট খালি তাকে ডেভঅপস টুলস অ্যাডপ্ট করতে হবে এবং একটা সফটওয়্যার কালচার কিভাবে, অথবা আপনি আপনার R&D বেসিসে আপনি করেও ছোটখাটো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে আপনি সেই আইডিয়াটা নিয়ে নিতে পারেন এবং সেই আমাদের ক্ষেত্রে কোর্সের থ্রুতেই সেটা পাবেন। আমাদের কোর্সের থ্রুতেই সেটা পাবেন আইডিয়া। দেন আফটার দ্যাট আপনি হয়তো আপনার ভিতরে একটা এনকারেজ হবে যে না আসলে আমি পারবো। এখন হয়তো মনে হবে যে না আমার কাছে ডিফিকাল্ট হতে পারে, যেহেতু আমি অপারেশন লেভেলে আছি, আমি তো প্রোগ্রামিং জানি না। না জানার কারণে আমার কাছে হয়তো সেটা অনেক কষ্ট হইতে পারে। প্রোগ্রামিংটাকে আসলে ভয় পায় যারা অপারেশন লেভেলে থাকে, যে না আসলে গেলে আমি মানে ট্রুলি বলতেছি, যেটা আসলে খুব বিগ লেভেলে প্রোগ্রামিং দরকার হয় না এখানে, ঠিক আছে? সো এখন যেহেতু এআই এর যুগ, এআই টুলস, সো আপনার নিড অনুযায়ী তাকে বললে আপনাকে স্ক্রিপ্টিং করে দেয়, বাট স্ক্রিপ্টিং এর নলেজ তারপর আমার কিভাবে কাজ করে সেটা আমার জানতে হবে, ঠিক আছে? ফাংশন কি, আমি আগেই বলেছি ভ্যারিয়েবল কিভাবে ডিফাইন করে সেগুলো অবশ্যই জানতে হবে। জানলে তারপরে দেন হচ্ছে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। আমরা এই সেই কোর্সের ক্ষেত্রে আমরা এই কোর্সের থ্রুতে আপনার ডেভঅপস এর অ্যাঙ্গেল থেকে প্রোগ্রামিং কতটুকু জানা দরকার, কোন বিষয়গুলো জানলে আপনার জন্য হেল্পফুল হবে সেটা আমরা বলে দিব, ঠিক আছে? এবং আমরা ওটা ক্লাসও নিব ইনশাআল্লাহ, বেসিক সালাম স্ক্রিপ্টিং এর আলাইকুম জন্য ক্লাস নিব। জি ভাই, একটু কথা বলা যাবে? জি, আচ্ছা শিওর ভাই, শিওর ভাই। আরেকটু আমি জানতে চাচ্ছিলাম ভাই, সেই ক্ষেত্রে ধরেন যে যখন জব সার্চ করবে, সেই ক্ষেত্রে জি। মানে তার জন্য উত্তমটা কি? জব কি সে ডেভঅপস এ অ্যাপ্লাই করলে ডিরেক্ট পাবে, বা এটা এই যে জায়গাটা জবস পাওয়ার ক্ষেত্রে একটু যদি বলতেন। এখন হচ্ছে কি ভাই, আপনার প্রথমেই হচ্ছে যেহেতু আপনি অপারেশনে আছেন, আপনার কোনো ডেভঅপস এর মানে এক্সপিরিয়েন্স নাই, বাট আপনি মুভ করতে চাচ্ছেন, ওকে? আমি বলি সেটা হচ্ছে আপনি মুভ করতে চাচ্ছেন, আপনি অপারেশনে আছেন, আপনার 2 3 4 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এখন আপনি ইন্টারেস্টেড ডেভঅপস, বাট ডেভঅপস নিয়ে আপনি ঘাটাঘাটি করে বা নলেজ নিয়ে আপনি কিন্তু ভালো কিছু জেনে ফেলেছেন, ওকে? এখন যখন আপনি কোনো একটা ডেভঅপসের পজিশনে অ্যাপ্লাই করবেন কোনো একটা অর্গানাইজেশনে, লাইক অ্যাপ্লাই করলেন, আপনি ডাক পেলেন, আপনি ইন্টারভিউ ফেস করলেন, ঠিক আছে? বা আপনাকে ইন্টারভিউ নিবে এখন। এখন জি ইন্টারভিউতে আসলে কি আস্ক করে? ইন্টারভিউতে আস্ক করে হচ্ছে আপনার নলেজের জায়গা থেকে, ভালো ভালো অর্গানাইজেশন যারা, তারা কিন্তু নলেজের জায়গা থেকে আপনাকে টেস্ট করবে যে আপনার আসলে ডেভঅপসের জায়গা থেকে আপনি কতটুকু নলেজেবল, বেসিক জায়গা থেকে। অনেকে আছে যে আসলে প্র্যাকটিক্যাল লাইফে কি করেছেন, ডেভঅপসে কাজ করেছেন কিনা। আপনি যদি কাজ না করে থাকেন প্র্যাকটিক্যাল লাইফে, আপনি ফ্র্যাঙ্কলি বলবেন না ভাই আমি কাজ করি নাই, বাট আমি আসলে ডেভঅপস নিয়ে মানে আগ্রহী, বাট আমার আসলে এই সার্টিফিকেট এবং আমার হচ্ছে আমার এই জিনিসগুলো জানা আছে। তখন তারা আপনাকে কোশ্চেন করবে, ডকার নিয়ে কোশ্চেন করবে, আপনাকে কুবারনেটিস নিয়ে কোশ্চেন করবে, হ্যাঁ? বা কোশ্চেন কি হতে পারে আমরাও এখানে একটু আলোচনা করব আমাদের এই কোর্সের থ্রুতে, ঠিক আছে? কিরকম হয়ে থাকে, তখন যদি আপনি সেগুলোর প্রপার অ্যান্সার দিতে পারেন বা আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তখন দেখবে না আসলে আপনি কাজ না করলেও আপনার কনসেপ্ট আছে এবং আপনি পারবেন। তখন কিন্তু আপনার হায়ার করার চান্স একটা হয়ে যায়, ঠিক আছে? যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমি কিন্তু মানে অপারেশন লেভেলে ছিলাম, সিস্টেম ইঞ্জিনিয়ার ছিলাম। সো আফটার দ্যাট আমি ডেভঅপসে মুভ করেছি। তখন আমার হচ্ছে এই ডেভঅপসে ঢোকার হচ্ছে আমি প্রথমে আসলে পড়াশোনা করেছি, ডেভঅপসের টুলস নিয়ে পড়াশোনা করেছি, আমি আমার R&D করেছি, ঠিক আছে, কোর্স করেছি। সো তারপরে হচ্ছে আমি ইন্টারভিউ দেওয়া শুরু করেছি, যখন আসলে কোনো একটা অর্গানাইজেশন ঢোকার সুযোগ পেয়েছি অ্যাজ এ ডেভঅপস হিসেবে। ওই ফার্স্ট আমার যখন ডেভঅপসের একটা মানে কি বলে ডেজিগনেশন ক্রিয়েট হলো আমার প্রোফাইলে, তারপরে দেন হচ্ছে আস্তে আস্তে আমি আসলে গ্রো করি স্ট্রুলি। দিস দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি। সো আপনাকে তো ফার্স্টে আপনাকে জানতে হবে আসলে ডেভঅপস কিভাবে কাজ মানে করে আবার বা শুরু থেকে শুরু করতে হবে, তাই না? জি জি জি, রাইট। ভাই আমি একটু বলি। জি আমি আসলে দীর্ঘদিন ধরে প্রায় 2 3 মাস ধরে অলরেডি আপনার ওই উইন্ডোজে যে হাইপার ভি আছে ওইখানে উবুন্টু সার্ভার নিয়ে অনেক মানে প্র্যাকটিস করলাম আর কি। আপনার জি। ডকার, কুবারনেটিস বা গিট, তারপর এগুলা দিয়ে অনেকগুলো আমি ছোটখাটো 2 4টা প্রজেক্টও করলাম। হুম তো হুম এখন যেটা মানে আমার মূল কথা হচ্ছে এই যে AWS যেটা আছে ওইটাতে তো আমি অ্যাকাউন্ট খুলতে পারছি না, যেহেতু আমার ডুয়াল কারেন্সি নাই আর কি। হুম তো আমি আসলে প্রোডাকশন লেভেলে প্র্যাকটিসের জন্য মূলত এই কোর্সটা করতে চাইতেছি। তো হুম। সেক্ষেত্রে কি আপনারা যে AWS এর অ্যাকাউন্ট আমাদেরকে প্রোভাইড করবেন? এটা মানে এনটেকের যারা আছেন তারা একটু এনশিওর করতে পারলে জি ভালো হয় যে হ্যাঁ আমরা হয়তো ওটা, জাকির ভাই, আমরা অ্যাকাউন্ট প্রোভাইড করব। আচ্ছা আমরা অ্যাকাউন্ট প্রোভাইড করব, তাহলে ঠিক আছে, হয়তো আমরা লিমিটেড অ্যাক্সেস দিব আপনাদেরকে। যে সকল সার্ভিস আপনাদেরকে লঞ্চ করতে হবে সেসব সার্ভিসে আমরা আপনাদের ইউজার ক্রিয়েট করে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করে হয়তো সেটা আমরা আপনাদেরকে অ্যাক্সেস দিব,
জাস্ট যাতে ওই সার্ভিসগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন আর কি। ওকে। আর আপনারা যে আমাদের প্রজেক্ট ডেভেলপ করাবেন ওইগুলা কি সবগুলা ইন্ডাস্ট্রি লেভেলের, মানে আপনারা যেহেতু একটা ব্রেন স্টেশন বা অন্য কোনো কিছু রান করাচ্ছেন, যে কি আমরা ওইখানে কোনো প্রজেক্ট দেখার বা করার সুযোগ পাবো? বিজনেস কোড বলতে যদি বলি, হ্যাঁ আমরা তো আমাদের ওই ধরনের অ্যাপ্লিকেশনই আমরা হোস্ট করে দেখাবো, যে যে হোস্টের ধরেন একটা ব্যাক এন্ড আছে, ফ্রন্ট এন্ড আছে, হ্যাঁ। কিন্তু জি বাট লাইভের ট্রাফিক তো আর এখানে আসবে না, সো ওই ফ্লেভার তো আপনি পাবেন না। বাট অ্যাপ্লিকেশন গুলো যাতে আমার ফ্রন্ট এন্ড থাকে, ব্যাক এন্ড থাকে, একটা ডাটাবেস থাকে, আমরা ওইভাবে আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে। আমি আসলে ওই চ্যাট জিপিটি থেকে বিভিন্ন কোড লিখে লিখে ওটা হুম। গিটের মাধ্যমে গিটের পেজে দিয়ে আবার ডকার ফাইল দিয়ে ওটা ইমেজ ক্রিয়েট করে আপনার ডকার হাব থেকে কুবারনেটিস এর মাধ্যমে রান করেছি অলরেডি অনেকগুলো, 2-4টা প্রজেক্টে আমি রান করছি। সো আমার এখন আসলে ওই ইন্ডাস্ট্রি লেভেলের একটা নলেজের দরকার আর কি, ওইটার জন্য হুম। আসলে কোর্সে আসা। হ্যাঁ, অনেক সময় বিভিন্ন প্ল্যাটফর্মে আসলে যেটা হয় যে আপনাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের বা ডাটাবেজের একটা কম্বিনেশন থাকে না, বা হচ্ছে এডব্লিউএস এর সার্ভিসের ক্ষেত্রে কিভাবে আসলে সবগুলোকে একটা কম্পোজিট প্ল্যাটফর্মে নিয়ে এসে ডিপ্লয় করা হয়, সেগুলো হয়তো আর&ডি প্ল্যাটফর্মে হয় না। সেই জিনিসগুলো এখানে চলে আসবে। জি জি, এই যেমন আপনি প্ল্যাটফর্ম দিয়ে যেটা করছেন বা ইনস্ট্যান্ট জি যেটা ক্রিয়েট করে দেখাইছেন, এখন জি। এটা তো আমার আসলে প্র্যাকটিস করা সম্ভব হচ্ছে না যেহেতু আমার এডব্লিউএস অ্যাকাউন্ট নাই। হুম 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 হুম। ওই জন্য আসলে আমার এই কোর্সে আসা বা কোর্স করার ইন্টারেস্ট জায়গা আর কি। তো এখন আপনারা আচ্ছা, যদি তা ওইভাবে আমরা আমাদেরকে হচ্ছে, হ্যাঁ আমরা হচ্ছে ট্রাফর্ম দিয়ে হচ্ছে, এটা তো সিম্পল, আমরা ট্রাফর্ম দিয়ে হয়তো আপনাদের আরো কিছু রিসোর্স ক্রিয়েট করা, বা আমাদের আর ল্যাবের জন্য কি কি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, সেই সার্ভিসগুলো আমরা ক্রিয়েট করা হয়তো ট্রাফর্মের থ্রুতে আমরা শেখার চেষ্টা করব। সবকিছু শিখাবেন না, ওই যে S3 বাকেট যা যা আছে আর কি হ্যাঁ, এটা সবকিছু তো প্রজেক্টে, হ্যাঁ S3 বলতে যদি আমার ওইখানে স্টোরেজ ফাইল রাখার প্রয়োজন হয়, প্রজেক্ট যেটা আসলে আর&ডি প্রজেক্ট, সেটা তখন S3 আমরা ক্রিয়েট করব। S3 ক্রিয়েট করে কিভাবে আসলে ইন্টিগ্রেট করে, হ্যাঁ সেটা দেখানো হবে। আচ্ছা, কোর্সের ডিউরেশন কতদিন হবে? এটা সম্ভবত 70 আওয়ার্স, রাইট? হ্যাঁ রাইট, হ্যাঁ হ্যাঁ। 70 আওয়ার্স, 3.5 থেকে 4 মাসের একটা কোর্স হবে। ও 65 to 70 আওয়ার্স এরকম যাবে। আচ্ছা ভাই, আজকের ভিডিওটা রেকর্ড পাবো? জি পাবেন, আজকের ভিডিও রেকর্ড পাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে ওটার জন্য যোগাযোগ করবো কোথায়? আপনাদের যে গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, গ্রুপে লিংক দিয়ে দেওয়া হবে। আমি তো গ্রুপে নেই, আমি তো ফেসবুক থেকে ঢুকলাম। ওকে, আপনার আমাদের গ্রুপে আপনার এখানে একটা মেসেজ দিয়ে রাখেন, আপনার ইমেল আইডি, ফোন নাম্বারটা দিয়ে রাখেন, আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, সালাম আলাইকুম। জি, আর কারো অ্যাঙ্গেল থেকে কোনো কোশ্চেন? হ্যাঁ হ্যালো। জি। অ্যাকচুয়ালি আমার পজিশনটা একটু ডিফারেন্ট। মানে আমি যেটা দেখতেছি যে আমি রিসেন্ট গ্রাজুয়েট, সো জব মার্কেট এক্সপ্লোর করতেছি। সো হুম হুম এখন বিষয়টা হয়েছে আসলে মানে আমি একটু কোয়াইট কনফিউজ যে হুম মানে হুম আপনি যে স্যালারি রেঞ্জ গুলা দেখাইলেন বা জব হুম অপরচুনিটি, এটা হুম কি হুম। আসলে মানে আমি বুঝতেছি না যে বাংলাদেশের মার্কেটে এটা কতটা মানে অ্যাকচুয়াল বা রিয়েল, মানে একটু কনফিউজ। আহ, যেটা আসছে আসলে ভাইয়া, মানে আমি আবার যদি স্লাইডটাতে যাই, এটা তাই তো, জি আপনি জি, কোথায় কনফিউজ, মানে লো লেভেল থেকে মানে না হাই লেভেল থেকে? from like from every angle, to be honest. আচ্ছা আচ্ছা। না, যেহেতু আপনি ফ্রেশার, সেক্ষেত্রে যদি আমি বলি, ফ্রেশারের জন্য আসলে দেখ, আপনি বেঞ্চ সেশনেই আপনি ট্রেনি হিসেবে জয়েন করেছেন, ওকে, যে আপনি ইন্টারভিউ দিয়েছেন, আপনার হয়ে গিয়েছে, তখন আপনার 20K এবং 20K আপ এটা আপনি পাবেন, বা 30Kও আমি আর ধরবে, হ্যাঁ একটু অ্যাড করি ভাইয়া, আমিও একটা প্রতিষ্ঠানে আছি, আমার প্রতিষ্ঠানে এই লেভেলে 30K থেকে স্টার্ট হয়। হ্যাঁ। তো এখানে 20K এটা একটা মিনিমাম রেঞ্জ ধরেই বলা হয়েছে, মিনিমাম কিন্তু এটা মিনিমাম 30K, রেঞ্জ এখন ধরা হয়েছে। 30K ধরে, বেঞ্চ সেশন এখন 30K ধরে, বাট এটা ডিফার টু অর্গানাইজেশন অ্যাকচুয়ালি, হ্যাঁ। আপনি বেঞ্চ রাইট। সেশনে ঢুকেন, বা অথবা আপনি আরো ভালো, যারা এখন রিসোর্স সেল করতেছে তারা আসলে টাকা ভালো দেয়, বাট ক্লায়েন্ট সাইডে অনেক সময় অনেক কোম্পানি আছে, যেমন লাইক আস্থা আইটি আছে, বেঞ্চ স্টেশন আছে, তো এরা হচ্ছে এন্ট্রি লেভেল থেকে আসলে 30K আপ বা 30K দিয়ে থাকে, আমি যতটুকু জানি। ঠিক আছে, 20K এখন আসলে এটা আমরা ওভারঅল জাজমেন্ট
সব অর্গানাইজেশন তো সেম না, এইটা। আর আর্কিটেক্ট লেভেলের যে ভ্যালুটা ধরা হয়েছে এখানে 8+ 32K থেকে 40K, এটা আসলে বাংলাদেশের ইয়ে না, বাংলাদেশে এত এনশিওর করে না এখনো, কিন্তু বাট গ্লোবাল মার্কেট আপনি পাবেন। সো যখন আপনার এই লেভেলে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, খুব ভালো লেভেলের এক্সপিরিয়েন্স হয়ে যাবে আর কি। আর আর অনেক কিছু ডিফার করে বাইরের কোম্পানিগুলোতে, ঠিক আছে। সো ইয়ে অ্যান্ড লিড লেভেলের স্যালারি এটা এনশিওর করে বাংলাদেশের কোম্পানিতে এখন, যে 140K থেকে 220K, ঠিক আছে। 170K তো স্টার্ট লিডে, এটা খুব বেশি টাফ না, পাচ্ছে। আর সিনিয়র যারা এখন সিনিয়র লেভেলে আছে, যারা রেজিস্ট্রেশন এখন 120, রেজিস্ট্রেশন 23, যারা এটা তো 123, এই লেভেলের কোম্পানিগুলো যারা আসলে একটু ভালো ফর্মুলা ম্যানেজ করে, ঠিক আছে। সো তারা এনশিওর করে দিচ্ছে। আরেকটা তো কোশ্চেন, ফ্রেশার যারা, তাদের একটু একটু স্ট্রাগল করতে হবে, কিন্তু বাট 2-3 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেলে আপনি দেন মুভ করারও চান্স পাবেন মার্কেটে, এন্ড দেন আপনি আপনার স্যালারি গ্রো করতে পারবেন। আরেকটা একটু কোশ্চেন ছিল, লাইক জি ভাই। আই এম নট ফ্রম সিএস গ্রেড, আমি ট্রিপল ই থেকে। হুম সো হুম হুম। এখন অ্যাকচুয়ালি আমি যদি মানে আমি এখন যেটা দেখতেছি যে এই ডেটা রিলেটেড জবগুলোরই বেশি ডিমান্ড বা সবকিছুই। হুম 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 তো আমি যদি মানে আমার অ্যাকচুয়ালি ডেটা অ্যানালিস্ট হিসাবে একটু এক্সপিরিয়েন্স আছে কাজ করার। ওকে সো ওকে। এখন আমি যদি ডেভঅপস বা ওইদিকে যাই, বা আমার অ্যাকচুয়ালি ক্লাউড নিয়ে ম্যাক্সিমাম ইন্টারেস্ট, তো হুম অ্যাকচুয়ালি হুম। আমার কতদিন রিয়েলিস্টিকলি লাগতে পারে যে একটা সার্টেন লেভেল, মানে অ্যাটলিস্ট এন্ট্রি লেভেলে জব পাওয়ার মতো মানে নলেজ হবে? আপনি যদি ডেভঅপস ইন্টারেস্ট থাকেন, ডেটা ফিল্ডের জন্য ডেটা ইঞ্জিনিয়ারিং এর জব এখন বাংলাদেশে একটু শর্টেজ, বাট অত অ্যাভেলেবেল না, যেহেতু ডেভঅপসের জায়গা থেকে একটু স্কোপ আছে, বিকজ হচ্ছে অনেক সফটওয়্যার ইন্ডাস্ট্রি বাংলাদেশে ডেভঅপস অ্যাডপ্ট করে ফেলছে, এবং অনেকে হচ্ছে রিসোর্স সেল করে সেগুলোকে জবের অপরচুনিটিস ক্রিয়েট করতেছে। বাংলাদেশে অনেক অগমেন্টেড কোম্পানি ক্রিয়েট হয়েছে, টেলকোতে রিসোর্স দেয়, আরও অন্যান্য ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন রিসোর্স দেয়। হ্যাঁ, সো সেক্ষেত্রে ডেভঅপসের সুযোগটা একটু বেশি। সো আপনি যদি ইন্টারেস্ট থাকেন তাহলে অ্যাটলিস্ট আপনাকে হচ্ছে যদি জব মার্কেটে আপনি ধরতে চান, অ্যাটলিস্ট কোনো 6 মান্থ আপনাকে একটু ভালো লেভেলে স্টাডি করতে হবে ওভারঅল ডেভঅপসের সব কিছু নিয়ে। থ্যাংক ইউ ম্যাম। জি। ডেটা ইঞ্জিনিয়ারিং ফিল্ড একটু ডিফারেন্ট, সো আপনি এটা লার্নিং করতে পারবেন অবভিয়াসলি, আপনার ইন্টারেস্ট থাকলে, আপনার এক্সপিরিয়েন্স থাকলে। আপনি স্টাডি থ্রুতে মুভ করে ওখানে আরও আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করে আপনি বাইরের কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করলে, এখন যেহেতু বাইরে একটা ভালো স্কোপ থাকে ওগুলোর, ওইখানে আপনি মানে আপনার সুযোগ আসতে পারে আর কি। সো ইটস আপ টু ইউ। জি ভাই ভাই। রিমোট জবে ডেভঅপস এর অপরচুনিটি কিরকম? জি ভাই, রিমোট জবের অপরচুনিটিস ভালো, বাট সেক্ষেত্রে আমি বলবো যে রিমোট জবের আসলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট ওরা আসলে আরও অনেক এক্সপিরিয়েন্স প্রিফার করে, অ্যান্ড দেন আসলে ওদের ব্যাপারটা এটা অনেকটা লাখের উপর ডিপেন্ড করে আমি বলবো, যে অ্যাপ্লাই করতে করতে হয়তো একটা হতে পারে, বাট অপরচুনিটিস তো অবভিয়াসলি আছে আপনি বুঝে করতে পারলে। কান্ট্রি ওয়াইজ ডিফার করে, ঠিক আছে। সো অবশ্যই অপরচুনিটি, যেহেতু ডেভোসি সার্কুলারই দিচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে আপনার লাক ফেভার করলে একটা হয়ে যেতে পারে, যদি সেই লেভেলের আপনার এক্সপিরিয়েন্স থাকে আর কি, সিভিতে ওগুলো সব কিছু মেনশন করা থাকে। জি ভাই। তাহলে অপারেশন থেকে সরতে চাইলে আপনার একদম মানে জুনিয়র ডেভঅপস বা ওই লেভেল থেকে আবার সরতে শুরু করতে হবে, তাই না ভাইয়া? জুনিয়র থেকে শুরু করতে হবে না, যেহেতু আপনার একটা এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, সো জুনিয়র তো আপনাকে একবারে জুনিয়র দিবে না, যদি দেখা যাচ্ছে যে খুব বড় কোম্পানি না হইলেও যদি কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে আপনি ঢুকে যেতে পারেন অ্যাজ এ ডেভঅপস হিসেবে, ঠিক আছে। তো সেখান থেকে আপনি স্টার্ট করতে পারেন আর কি। আচ্ছা আচ্ছা। অনেক কোম্পানি আছে যেগুলো আসলে অনেক মানে একটু স্কিল দেখেই নেয়, আবার অনেক অর্গানাইজেশন আছে যে আহ, এটা আসলে ইন্টারভিউর ক্ষেত্রে অনেকটা ডিফার করে, ওই যারা ইন্টারভিউ নিচ্ছে, বা অনেক অনেক অর্গানাইজেশন আছে যে রিসোর্স আছে না, যে চলে গেছে এই মোমেন্টে দরকার। হুম হ্যাঁ, হুম হুম। তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ আপনি অ্যাপ্লাই করলেন, মানে ওইখানে অ্যাপ্লিক্যান্টও কম, আপনার ইন্টারভিউ নিল, আপনাকে পছন্দ হলো, নিয়ে নিল।
দেখা যাচ্ছে আপনার হ্যাঁ অপারেশন লেভেল ইঞ্জিনিয়ার আছে, এখন আপনি এটা করতে পারবেন। সো ওইখানে তো আসলে সে সার্কুলারই দিয়েছে দেবো, জুনিয়র না। সো ব্যাপারটা এরকম হয় আর কি অনেক সময়। বাট জি ভাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে জুনিয়র লেভেল থেকে শুরু করতে হবে, তাই না? যারা ফ্রেশার তাদের জুনিয়র লেভেল থেকে শুরু করতে হবে, যারা একেবারে ইন্টার্ন বা পাস করেছে ইয়ে হিসেবে, হ্যাঁ। আর যাদের আসলে আচ্ছা অপারেশন ইয়া আছে বা ডেভঅপসে ঢুকতে যাচ্ছে, ডেভঅপস নিয়ে একটু কাজ কাজ করেছে, R&D করেছে, তারা ডেভঅপস নিয়ে শুরু করতে পারবে। আজকে হবে আমার অপারেশন অনেক, লেভেলের মধ্যে 7-8 হ্যাঁ, ইয়ার্স 7 ইয়ার্স আচ্ছা এক্সপিরিয়েন্স অপারেশন, বুঝছেন? আচ্ছা তো আচ্ছা। এখন আমার হুম, কাছে মনে হয় আসলে DevOps-এ একটা বর্তমানে টাইম আমার যে DevOps সরার জন্য, কারণ অপারেশন অনেক দিন থাকলাম, এখন DevOps এর স্কিল গ্রো করে DevOps এ সরা উচিত। কিন্তু সেই ক্ষেত্রে আমার এই 6 ইয়ার 7 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স গুলো কাউন্ট হবে? কাউন্ট অবশ্যই, অবভিয়াসলি একটা জাজমেন্ট তো পাবেনই, যেহেতু আপনার লিনাক্সের নলেজ থাকবে, অপারেশনাল নলেজ আছে। সো আপনি একটা ভ্যালু তো পাবেন। সো এটা তো আর ফালানো যাবে না, অ্যাটলিস্ট এটাকে ইগনোর করতে পারবে না, ঠিক আছে? এটাকে কোনো মতে ইগনোর করতে পারবে না। ওকে, সো ওইটা আচ্ছা হচ্ছে আপনার প্লাস। আপনি ধরে নেন ওইটা হচ্ছে প্লাস, কিন্তু বাট আপনার তখন হচ্ছে আপনি অনেক সময় ডেউসের জন্য যদি আপনি ডেউসের জবটা পেয়ে যান, তখন আপনি 1 বছর কাজ করলেন, 2 বছর কাজ করলেন, পরবর্তীতে আপনি সুইচ করতে চাচ্ছেন, তখন আপনাকে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি ডেউসের 2 ইয়ার্স কাজ করেছি পরবর্তী জবের ইন্টারভিউর জন্য, ঠিক আছে? বাট এটা হবে ডেভঅপস। ধরেন যে আপনি আপনি যদি অপারেশনে কাজ করছেন, এখন ডেভঅপস মুভ, আপনি ডেভঅপস ইঞ্জিনিয়ার 1 অথবা 2, যে সকল কোম্পানি হায়ারার্কি ক্রিয়েট করে রাখছে, সিনিয়র ইঞ্জিনিয়ার 1, সিনিয়র ইঞ্জিনিয়ার 2, ঠিক আছে? এরকম আর কি। ডেভঅপস এর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোন সার্টিফিকেটের ইয়ে আছে, যেমন অনলাইন সার্টিফিকেশন গুলা? হ্যাঁ হ্যাঁ, আপনি ক্লাউড প্ল্যাটফর্মের জন্য AWS এর সার্টিফিকেশন আছে অনেকগুলোই। সো ওগুলো আপনাকে ক্লাউড প্ল্যাটফর্মে কাজ করতে গেলে বা আপনাকে তৈরি করতে গেলে ওগুলো করতে হবে, সার্টিফিকেশন কোর্স করতে হবে। সার্টিফিকেট নিতে পারলে আপনি হয়তো অ্যাপ্লাই করার একটা সুযোগ পাবেন, ঠিক আছে? এবং ওখান থেকে ইন্টারভিউ কলও আসতে পারে। তো সার্টিফিকেশন প্রিফার্ড করে আসলে ফ্রম বাংলাদেশ অ্যান্ড ফ্রম অ্যাব্রড, দুইটাই। তারপর হচ্ছে বিভিন্ন কুবারনেটিসের জন্য সিকে আছে, সিকেএস আছে, সিকেএটি আছে। সো এগুলো আপনি নিতে পারবেন সার্টিফিকেশন। আমরা করেছি আর কি, আসলে আমার আমার জায়গা থেকে আমরা AWS এর সলিউশন আর্কিটেক্ট করেছি, তোমার হচ্ছে ডেভঅপস প্রফেশনালটা করেছি, সিকে করা আছে, আমাদের সিসিএনএ করা আছে। সো এরকম আর কি সার্টিফিকেশন করতে হয়। জি ভাই, আর কিছু কারো কারো জায়গা থেকে? আসসালামু আলাইকুম ভাইয়া। সার্টিফিকেশন কোথায় থেকে করা যায় ভাইয়া? জি ভাইয়া, সরি। সার্টিফিকেশন কোথায় থেকে করা যায়? সার্টিফিকেশনের জন্য পে করবেন? না না, কোথায় থেকে করতে হবে সার্টিফিকেশন গুলা, কিভাবে করতে পারবো? সার্টিফিকেশন মানে ফ্রি করতে পারবেন না। সার্টিফিকেশন যদি আপনি করতে চান, আপনাকে হচ্ছে পেড করে করতে হবে। বাট সার্টিফিকেশন কোর্স যেগুলো আছে, সেগুলো কোর্স আপনি বিভিন্ন জায়গা থেকে আছে, মানে প্ল্যাটফর্ম আছে, ইউডেমি প্ল্যাটফর্ম আছে, অথবা আদার্স কোনো জায়গা থেকে আপনি অনেক রিসোর্স আছে, আচ্ছা অথবা ইউটিউবেও দেখা যাচ্ছে সার্চ দিলে পাবেন, এগুলো করতে পারবেন সার্টিফিকেশনের কোর্স, ঠিক আছে? কিন্তু আচ্ছা আচ্ছা, সার্টিফিকেশন নেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে পে করতে হবে। বুঝতে পারছি ভাইয়া। জি। ভাইয়া আমার তো এই সেক্টরটা একদম নিউ, আমার ওকে, প্রোগ্রামিং কোনো নলেজ নাই। আচ্ছা আচ্ছা। এই কোর্সটা কি আমার জন্য স্টার্টিংটা কেমন হবে? আর আমার তো ব্যাকগ্রাউন্ড তো ইঞ্জিনিয়ারিং না। আচ্ছা আচ্ছা। সো মানে আপনার ক্ষেত্রে আপনি হচ্ছে কি মানে এদিকে মুভ করতে চাচ্ছেন? আমি অ্যাকচুয়ালি সাউথ কোরিয়াতে থাকি, দেশে মুভ করব। তাই কি হুম, করব চিন্তা করতেছি, আমার ইচ্ছা আইটি সেক্টরে এন্ট্রি করি। আচ্ছা আচ্ছা। সো সেক্ষেত্রে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে আমি মনে করি। সো সেই শ্রমটা দিতে পারলে অবশ্যই সম্ভব। সরি, সম্ভব। এবং প্যাশন যাদের আছে, অনেকেই তো করতেছে আমাদের ইন্ডাস্ট্রিতে। তো এখন যারা আসলে কি বলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড না, অনেকে ফিজিক্সে পড়েছে, অনেকে আসলে সোশ্যাল সাবজেক্টে পড়েছে, তারাও আসলে আইটিতে জব করতেছে, লিড দিচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে আমি বলবো হয়তো আপনার ক্ষেত্রে একটু পরিশ্রম করতে হবে বেশি।
ওকে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আর কোনো ভাই কি আছেন, কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিক জি ভাই। আহমেদ। আমি মিনিস্ট্রি অফ পাওয়ারতে আছি। ওকে। আমি আসলে আইটি ব্যাকগ্রাউন্ড না, তারপর আমি আপনার এই ক্লাসটা যে করলাম এনটেকের একাডেমির মাধ্যমে, যেটা আমার কাছে মনে হলো যে আসলে নিজেকে প্রস্তুত করার জন্য, যে কোনো বিষয়ে দক্ষ করার জন্য কোর্স অপরিহার্য, সেটা যেই সেক্টরে হোক না কেন। কারণ বর্তমানে যুগ আইটির যুগ এবং এটা আইটির দিকেই এগিয়ে যাবে। এখন আমি যেই সাবজেক্টেই পড়ি না কেন, আমার যদি ন্যূনতম কোনো গ্রাজুয়েশন করা থাকে, আমার মতে যে যদি এইসব কোর্সগুলো আমরা ঠিক মতো করতে পারি এবং নিজেকে যোগ্যতার মাপকাঠি নিতে পারি, চাকরি আমার পিছনে ঘুরবে। তো আমার বলার উদ্দেশ্য হলো যে আপনি যেভাবে ক্লাস নিয়েছেন, আমি আইটি ক্লাস কিছু কিছু করেছি, কিন্তু আপনার যে আজকে ক্লাসটা আমার কাছে অত্যন্ত ভালো লাগলো। আর থ্যাংক ইউ, থ্যাংক আমার ইউ। মনে হয় যে এই কোর্সগুলো যদি আমরা করি, নিজেকে প্রস্তুত করি, তাহলে চাকরি বাজার আমাদের জন্য ওপেন হবে ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ। এই বলেই বক্তব্য শেষ করতে চাচ্ছিলাম আসলে, যে আমি নতুন হিসেবে যে যতটুকু আমি জানতে পেরেছি, আমি অনেক কিছু আজকে নতুন কিছু শিখলাম যেগুলো আমার জানা এতটা ছিল না। আপনার ওই স্লাইড প্লাস আপনার কিছু ব্যাখ্যা এক্সপ্লেনেশন ছিল, এগুলো নিয়ে তো আসলে ভালো লাগছে আমার। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি আসসালাম। মাচ। থ্যাংকস ফর এ গুড কমেন্ট। জি ভাই, আরো যদি কারো কোনো কোশ্চেন থাকে, আদারওয়াইজ আমরা র্যাপ আপ করতে পারি আসলে আজকের জন্য। আরেকটা কোয়েশ্চেন ছিল, এই কোর্সটা এনরোল করার জন্য কেমন ফি ধার্য করা হয়েছে? যেটা বোধহয় অ্যান্টেক থেকে ভাইয়া বলবেন। আমি একটু বলি, আমাদের এই কোর্সটা আসলে আমরা শুরু করব এই মাসেরই 13 তারিখ থেকে। হ্যাঁ, এর আগেই আমরা যারা আসলে ইন্টারেস্টেড তারা এনরোল করব। আর এই কোর্সের কোর্স ফিটা ধরা হয়েছে 12,000 টাকা, যেহেতু এটা অনেক একটা লম্বা এবং ডেপথ কোর্স। সো এই জন্য এটা আমাদের 3টা ইনস্টলমেন্টে পেমেন্ট করার স্কোপ আছে। আপনি শুরুতে হয়তো বা 1/3 দিবেন, আফটার 1 মান্থ সেকেন্ড পার্ট দিবেন, আফটার সেকেন্ড মান্থ আপনি থার্ড পার্ট দিয়ে কমপ্লিট করতে পারবেন। সো ইএমআই ফ্যাসিলিটিস আছে। আর এটা মানে কোর্স ফি দেওয়া হয়েছে 12,000 টাকা। আর এটা আমরা 13 তারিখ থেকে শুরু করবো এই মাসে। আচ্ছা, কোর্সের শিডিউলটা কি হবে? টাইমটা কখন হবে? টাইম জোনটা? কোর্সের শিডিউলটা সপ্তাহে 2 দিন হবে। সেটা শনিবার মঙ্গলবার এরকম টাইম হবে, যে কোনো একটা ছুটির দিন, পাশাপাশি যে কোনো একটা অফিস দিন। আর এটা টাইম শিডিউল হবে রাত 9টা থেকে 11টা পর্যন্ত, প্রতি 2 ঘন্টা করে হবে আর কি, সপ্তাহে 4 ঘন্টা। আর কোনো কোশ্চেন? আমার মনে হয় তো শেষ মনে কোশ্চেন। হচ্ছে আমরা র্যাপ আপ করতে পারি। তো শেষে আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমাদের সাথে ছিলেন এবং একটা ইন্টারেক্টিভ সেশন হয়েছে। আপনাদের অনেক কোশ্চেন ছিল, আমাদের ট্রেনারও অনেক সাকসেসফুলি মানে আপনাদের কোশ্চেন গুলো আনসার করছে উইথ পেশেন্স, এবং উনি খুব সুন্দর একটা প্রেজেন্টেশন করছেন। এই জন্য আমরা জাকির হোসেন ভাইকেও একটা স্পেশালি থ্যাঙ্কস জানাই, এবং সাথে সাথে আমাদের সাথে যারা আজকে সম্পৃক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সেই সাথে অনুরোধ রইল, যদি আপনারা আসলে আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে অতি সত্বর আমাদের সাথে এনরোল করেন। আমরা 13 তারিখ থেকে ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।